অনেকে অ্যাজিউম করছে বিএনপি পাওয়ারে আসবে। আমি ধরে নিচ্ছি না আসবে। জামাত একটা অনেক বড় দল। ওরাও আসতে পারে। বঙ্গবন্ধুর কথা বললেন। সবকিছুর পরেও উনি তো বাংলাদেশের ইতিহাসে একটা অনেক বড় চরিত্র। সেখানে তার মৃত্যুবার্ষিকী পালন করবে মানুষ। এটাকে চাপা দিতে চাওয়া একটা ছোট মনের পরিচয়। আজকে রানিমার পজিশনে রানিমা নাই, অন্যরা আছে। তাদেরও অ্যাটিটিউড অনেকটাই একই রকম, সেটা খুবই দুঃখজনক। আওয়ামী লীগেরও এখানে জায়গা আছে, রাজাকারের সন্তানদেরও এইটাই বাংলাদেশ। সো আই গট দ্য ট্যাগ। ও তুমি বিএনপি জামাত করো, তুমি জামাত, তুমি রাজাকারের বাচ্চা। এখনো তাই শুনি। ভাই সত্যি কথা বললে ফ্যাসিস্ট কেন হবে? আমি তো ভালোটা বলছি, আমাকে খারাপটাও বলতে দাও। তখনও তো ফ্রিডম অফ স্পিচ ছিল না, এখনো ফ্রিডম অফ স্পিচ নাই। জামাতে ইসলামের সাথে আমার ফিলসফি মিলে না। আই উইল নট ডিসরেসপেক্ট এনি মেম্বার অফ দ্যাট পার্টি, বাট আমি কি মিউচুয়াল পজিশন পাই ওনাদের কাছ থেকে? ওনারা মেয়েদেরকে নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করে, চাঁদাবাজি থামাতে পারছি না, এই কথা শুনতে চাই না। চাঁদাবাজি তোমাকেই থামাতে হবে। আই ডিমান্ড দ্যাট তুমি। শায়ান আপা, খুব ভালো লাগছে আজকে আপনার পডকাস্টে এসেছেন। আমারও খুব ভালো লাগছে। আপনার কণ্ঠ, আপনার শব্দ, আপনার প্রেজেন্স আমার পুরোটাকে খুবই হিলিং মনে হয়। আর আপনি শুধু এই হিলিং অ্যাসপেক্টেই রেখে দেন না, আপনার ভয়েসটা হয়ে গেছে ইউ হ্যাভ বিন অ্যান অ্যাক্টিভিস্ট ইন ইউর মিউজিক। আপনার লাইভ মিউজিক আর কনসার্ট যখন মানুষজন শুনতে যায়, তখন একটা পুরো একটা হিলিং প্রসেসের ভিতর দিয়ে উঠে আসে। তারপরে আপনি গত বছর যেরকম 2024-এ ইউ আর আ ভেরি বিগ ভয়েস ডিউরিং দ্য রেভলিউশন, স্টুডেন্ট প্রোটেস্টের সময়। ওই সময় যেরকম আপনি ইউ ভয়েসড ইউর অপিনিয়ন, ওরকমই আপনি আবার যখন ডিক্টেটরশিপের এগেনস্টে কথা বললেন, ওর পরে আবার যখন বঙ্গবন্ধুকে নিয়ে যখন ওনার মৃত্যুবার্ষিকীতে যখন আমাদেরকে বাধা দেয়া হলো, যে ওনার মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, ওটার এগেনস্টে আপনি কথা বললেন। আপনি সবসময় যেটা সত্যি, যেটা সত্য, যেটা ঠিক, আপনি ওটাই বলে আসছেন। এটা খুবই অ্যাডমায়ারেবল একটা জিনিস। এটা কোথা থেকে এসেছে? It's such a difficult question. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর, সুন্দর ভালো, ভালো কথা আপনি বললেন। আমি কোথা থেকে এসছে মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার নিজের জন্য এটা খুব আরামদায়ক when I speak truth. The truth that I carry. It may it may be wrong. মাঝে মধ্যে এমনও হতে পারে যে আমি যেটা ফিল করছি, যেটা অনুভব করছি সেটা হয়তোবা সত্য নয়। কিন্তু আমার মনে হচ্ছে সত্য। কিন্তু আমার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমি যেটা অনুভব করি সেটাকে যেন আমি নির্ভয়ে প্রকাশ করতে পারি, অন্য মানুষকে বলতে পারি। এবং পরে যদি আমার উপলব্ধিতে আসে যে I was wrong, আমার আমার উপলব্ধিটা ভুল ছিল, হুম। তখনও যেন আমি সেটাকে একই রকম সততা দিয়ে, একই রকম স্পষ্টতা দিয়ে আমি যেন বলতে পারি যে, "না, আমি তখন এভাবে অনুভব করতাম। তখন সেটা আমার সত্য ছিল। সেটা আমি বলেছি। এখন আমি এটা বলছি।" আরেকটা ব্যাপার হচ্ছে যে সত্যের এই যে আমরা যেটা মনে করি যে একটা পক্ষ either or সাইলোতে যে আমরা জীবনটাকে হুম। চলি, এইটার কোনো প্রয়োজন নাই আসলে। আসলে মানে ট্রুথ ইস হিউজ এবং আমাদের সত্য যেটা সব জায়গায় যা কিছু ঘটছে সবকিছুর অনেক দিক থাকে, অনেক লেয়ার থাকে, সেটা অনেকভাবে ইভলভ করে, বিবর্তন হয় সেটার। অনেকভাবে এটা আগায়। তো তো এইটা যদি একটা মানুষ কনশাস থাকে, সে যদি সচেতন থাকে, সে এটাকে সে রেসপেক্ট করবে। জীবনের এই যে যাত্রা এটাকে সে ফলো করবে, এটাকে সে দেখবে এবং যখন যেটা হচ্ছে তখনই সে বলবে। সেভাবেই বলবে। তো এই যে আপনি যেটা বলছেন, আমার কাছে তো মনে হচ্ছে না এটা something extraordinary that someone has done. এই in this case আমি। এটা হচ্ছে যখন যেটা মানে চিরকালীন পক্ষ নেওয়ার তো কিছু নাই। আজকে আমার ছাত্র আন্দোলন বা স্টুডেন্টদের যেটা হচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে আমাকে দাঁড়াতে হবে। আমি দাঁড়াচ্ছি। অ্যান্ড দেন আপনি যেটা মানে উল্লেখ করলেন বঙ্গবন্ধুর কথা বললেন। বঙ্গবন্ধু তো আমাদের এমনকি মুক্তিযুদ্ধের আগেই উনার এই উপাধিটা পাওয়া এবং শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের ইতিহাসে যে ভূমিকাটা আছে তার আগে পরে সবকিছু নিয়েই একটা মানুষ। অনেক মানুষ তার অনেক কিছুকে পছন্দ করতে পারে, অনেক কিছুকে অপছন্দ করতে পারে। আমি খুব পরিষ্কার করে বলব যে মানে বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের যে ভাষণটা,
সেটা যেমন আমার জীবনের অনেক একটা প্রেরণার জায়গা। আবার আমি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যখন শুরু হয়ে গেল ৭১ এর পরবর্তী কয়েক বছরে উনার অনেক ভূমিকা আছে যেই ব্যাপারগুলিতে আমি ভীষণভাবে আহত। আমি পছন্দ করিনি। কিন্তু একই সঙ্গে এটা আমি মানতে হবে যে উনার যে মুক্তিযুদ্ধের ডাক, সেটা উনার ফেইস, হি ওয়াজ দ্য ফেইস অফ বেঙ্গল এবং উনাকে অনেক মানুষ ভালোবাসে। উনার দল অনেক কিছু করেছে উনার মৃত্যুর পরে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানুষকে কিন্তু পুরোপুরি মুছে দেওয়া যায় না। আবার কোন মানুষকে দেবতাও বানানোর পক্ষে আমি নই। তাহলে আমি যেটা দেখি সেটা হচ্ছে বঙ্গবন্ধু অনেকের কাছে বঙ্গবন্ধু। হয়তো কেউ সেটা মানবেন না। কিন্তু যে মানেন, যে তাকে ভালোবাসেন, তাকে সেই ভালোবাসার অধিকারটা দিতে হবে না? সবকিছুর পরেও উনি তো বাংলাদেশের ইতিহাসে একটা অনেক বড় চরিত্র। সেখানে তার মৃত্যুবার্ষিকী পালন করবে মানুষ। এটা খুবই স্বাভাবিক। এটাকে চাপা দিতে চাওয়া একটা ছোট মনের পরিচয়, একটা বোকামি। এটা কখনোই কাজ করবে না। আবার একই সঙ্গে একই লাইনে আমি এই কথাটা সবসময় বলব যে, ওনার শাসনামলে যেই অন্যায়গুলো ঘটেছে এবং উনার নির্দেশনাতেও যে অনেক ঘটনা ঘটেছে যেগুলি খুবই বাংলাদেশের মানুষের জন্য বুক ভাঙা ব্যাপার ছিল। সেগুলিকেও অন্ধের মত সমর্থন করার কিছু নাই। কিচ্ছু প্রয়োজন নাই। যে তার একটা কিছু ভালো হতে পারে, একটা কিছু মন্দ হতে পারে। এই যে আমরা either or a lot of life is gray, not just black or white. এটা আমার কাছে মনে হয় আরকি। তো আপনি যেটা বললেন এটা তো আসলে সহজ কথা। আমি মানে যেটা করতে হবে, করতে হবে এবং যদি সত্যের প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকে তাহলে দিস ইস নট আ টাফ জব। আমার কাছে মনে হয় যে আমার আরাম লাগে। আমি যখন যেটাকে দেখি বা বিশ্বাস করি সেটাকে যদি বলতে পারি with full honesty আমার আরাম লাগে। এটাই আমি করি আর কিছু না। না, অগাস্ট 5 এ একটা গান রিলিজ করলেন 'রানীমা' হুম, গত অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে। হুম, হুম, ওখানে আপনি এক্সপ্রেস করলেন যেটা আমরা এক্সপেরিয়েন্স করছিলাম ওই সময় ডিক্টেটরশিপটা। হুম, হুম। ওই সময় ওই ফিলিংটা ছিল। এখন কিরকম লাগছে? রানিমার কথাটা আরেকটু বলব। রানিমা আমার জীবনের খুব স্পেশাল একটা গান। রানিমা কিন্তু অগাস্ট 5 এর 2nd ভার্সন এটা। 1st ভার্সন ছিল ২০২৩ এর অক্টোবর 13th। ইটস আ ভেরি স্পেশাল ডে অফ মাই লাইফ। যেদিন আ শেখ হাসিনা উনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছিল একটা বিষয় উত্তর দিতে। ইলেকট্রিসিটি নিয়ে কিছু একটা বাংলাদেশের একটা সমস্যা। উনি হঠাৎ করে বললেন তখন শেখ হাসিনা যে খুব পাকা, পাকা কথা বলে। সবকিছু গুছিয়ে দিয়েছি, সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকব। উনি যখন এই কথাটা বললেন, অ্যাজ আ সিটিজেন আমার অপমানে মানে আঘাতে, অপমানে আমার এত খারাপ লাগলো, ভীষণই খারাপ লাগলো। এটা উনি বললেন অক্টোবর 6th ৬ তারিখে উনি বললেন এটা। আমরা মানে খবরটা দেখলাম। পরের ১ তখন ওই সময়ে ফোনে আমি ওই গানটা লিখলাম। উনি যেটা বলছেন সেটাই উনার কথাগুলোকে নিয়ে আমি একটা গান বানালাম। যে বেশি, বেশি কথা বলো না। উনি বলছিলেন যে বেশি, বেশি কথা বলে সব পাকামি করে। মানে বাংলাদেশের নাগরিককে উনি বলছিলেন পাকামি করে এবং সেটা আজকে রানিমার পজিশনে রানিমা নাই, অন্যরা আছে তাদেরও অ্যাটিটিউড অনেকটাই একই রকম সেটা খুবই দুঃখজনক। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথাগুলোকে পাকামি মনে করে। রিয়াল জেনুইন গ্রিভান্স এর কথা। আমরা যে বেদনার কথা বলি, কষ্টের কথা বলি, যে মানে অভিযোগের কথা বলি, সেটা নিয়ে যখন কথা বলি, sometimes we feel completely disregarded and ignored. এটা আমাকে খুবই কষ্ট দেয়। তো রানিমার যে আপনি কথাটা বলছেন, ওটা তো ওই অগাস্ট 5th এ এটা অবশ্যই একটা অনেক বড় ব্যাপার যে কোন এক শাসক সে মনে করেছিল যে বাংলাদেশের মানুষকে একদম তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল এবং সে বলেছিল যে হাসিনা কখনো পালায় না। ফার্স্ট ভার্শন যেটা আমি গেয়েছিলাম সেখানে এই লাইনটা ছিল না। পালাবে না বলেছিলে তাও তুমি কোথায় পালালে রানীমা। ওই দুটো লাইন আবার আমি পরে যোগ করে দিয়ে অগাস্ট 5th এ এটা আবার গাইলাম। আমার মানে ১ বছর পরে ২০২৫ এ। সো এটার ডাবল ভার্শন আছে। আর আপনি যেটা বলছেন এখানে আমি বলব ঠিক রানীমার উপরে ফোকাস না করে এটা ওই শাসক চরিত্রটার হুম। দিকে আমি ফোকাস করতে চাই। এখানে ঐদিন ছিল হাসিনা, শেখ হাসিনা। অন্য কেউ এখন আসতে পারে, আগামীতেও আসবে যারা হয়তো আছেও মানুষকে এখন। জি। আছে, যারা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ওই চেয়ারটাতে বসে। অথচ মানুষের সমর্থন না পেলে ওখানে যেতে পারে না সে। আজকে যারা ক্ষমতায় বসে আছে, তারা সবাই আমাদের দেশের কিছু ফ্যামিলিতে
ডাইনিং টেবিলের চেয়ারে কেউ বসে না বলে ওরা ওখানে বসে আছে। ওরা ওই চেয়ারে বসে আছে বিকজ কিছু বাচ্চা, কিছু সাধারণ মানুষ তারা খাওয়ার টেবিলে বসে না। তারা পৃথিবীতে নাই। তাদের রক্তের উপর দিয়ে একটা আন্দোলন হলো। সেখানে বাংলাদেশের মানুষ জিতলো। একটা দুষ্ট শাসককে পরাজিত করল। সেটা সেদিন ছিল শেখ হাসিনা। কিন্তু আমি বারবার বলব, এটা শুধু শেখ হাসিনার ব্যাপার নয়। বাট শেখ হাসিনা অনেক বড় একটা চ্যাপ্টার আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য অফ কোর্স। কিন্তু এটা একটা মানে ক্যারেক্টারটার উপর মোর ফোকাস না করে ওই চেয়ারে বসলে ঘটনাটা কি ঘটে একটা মানুষের ব্যাপারে সেটাকে আরো বেশি মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে। যে শাসক কিরকম হয়ে যায়। রুলারের ক্যারেক্টারটা কি হয়ে যেতে পারে? কত নার্সিসিস্টিক হয়ে যেতে পারে? এই যে ৫ই অগস্টে আমরা রেভলিউশনাইজ করলাম। করে তারপর এখন কি হলো? ডেফিনিটলি এখানে তো আমি আরেকটা কথা বলব। এখানে দুটা ব্যাপার আছে। একটা হচ্ছে এরকম একটা রেভলিউশন যদি বলি এটাকে কিংবা এটাকে আপরাইজিং বলে অনেকে একেকজন একেক নামে ডাকে। কেউ এটাকে বিপ্লব বলতে চায় না। বিপ্লবের একটা ফর্মুলা আছে সেটাতে বোধহয় এটা ফিট করে না। গণ অভ্যুত্থান বলে যে এটা একদম স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের মাটির মানুষের ভেতর থেকে যেই ঘটনাটা ঘটে, অভ্যুত্থান ঘটে এটা সেই গণ অভ্যুত্থান যেটা ৯০ তে হয়েছে যেটা মানে আগেও হয়েছে। ২৪ এ আবার হলো। এখন এই সময়টা মানুষ এত একটা হাই এনার্জিতে উঠে থাকে, এক্সপেকটেশনস আর ভেরি হাই। কিন্তু একটা এরকম গণ-অভ্যুত্থান একজন শাসককে ফেলে দেওয়া, সেটা যে রকমের কাজ, একটা দেশকে নতুন করে তৈরি করা, তার চেয়ে অনেক কঠিন কাজ। একটা হচ্ছে ভাঙার কাজ, আরেকটা হচ্ছে গড়ার গড়ার কাজ। কাজ। একটা বিল্ডিং ভাঙতে আপনি জাস্ট এভাবে চিন্তা করেন যে একটা নতুন জায়গায় আপনি একটা বিল্ডার্স দিয়ে বিল্ডিং উঠাবেন। ওটা ডিমলিশ করতে লাগে ৩ দিন, ২ দিন। মেশিন দিয়ে এনে গুঁড়িয়ে দিলাম। ওটাকে তিল করে একটা করে ইট গেঁথে একটা জিনিস বানাতে হয়। আমাদের দেশটার কথা না শুধু, যেকোনো রেভলিউশন এর পরে একটা কেওস হয়। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের পরে যে ঘটনাগুলি ঘটলো, সেখানে শাসকের যেমন অনেক ধরনের শাসকের উপর যেমন অনেক দোষ বর্তায়। তখন ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু আবার একই সঙ্গে ওটা একটা কাদামাটির দেশ। ওইখানে আমরা একটা নতুন দেশ কি করব না করব বুঝে পাচ্ছি না, সেটাও কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। যেখানে কিনা অন্যান্য দেশ তখন তাদের ছড়ি ঘোরাচ্ছে আমাদের পাওয়ার স্ট্রাকচার এর উপরে। তারা তাদের স্বার্থ লুটে নিচ্ছে। সো একটা এত বড় ঘটনার পরে মন ভাঙবে, এটা পৃথিবীর ইতিহাসে সব জায়গায় হয়েছে। সো আমি কিন্তু আলাদা করে আনরেস্ট এর ভেতর দিয়ে গেছি। কিন্তু আই এম নট হার্ট ব্রোকেন। হুম। মানে এটার হওয়ার কথা ছিল না। এটাই হওয়ার কথা। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে একটা হচ্ছে আপনার ভাঙ্গা। হুম, ধরেন একটা বাড়ি আপনি বানাচ্ছেন। হুম, আগের যে স্ট্রাকচারটা আমাদের ভাঙতে হবে নতুন হুম, করে একটা বাড়ি হুম, করার জন্যে। হুম, তারপর হচ্ছে দেশটাকে চালানো, হুম, আপনার এটাকে বিল্ড করা। হুম। আর ৩য় কথা হচ্ছে আপনার এটাকে মেইনটেইন করা। এবং আমি আপনাকে ইন্টারাপ্ট করে বলি, এইখানে এটা আরো রং একটা আম উপমা। মেটাফরটা ঠিক হয়নি। কারণ এখানে বাড়িটা ভাঙেওনি। জাস্ট a bad ruler has been removed. বাড়ির কাঠামো একই আছে। সেখানে হুম, দেয়ালে ঘুনে পোকা আছে। তার মানে আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার যেটা, সেখান থেকে জাস্ট একটা মাথা পড়ে গেছে। এখনো স্ট্রাকচারটার ভেতরে দুর্নীতি, হুম, হুম। করাপশন, ক্রাইম, ক্রিমিনাল টেনডেন্সি সব জায়গায়। কেউ সহজ পথে কাজ করবে না। টোটাল সিস্টেম ইস করাপ্ট। ওরা বলছে কিছু মানুষ এরকম কথা বলছে যে, "আমরা ১৬ বছর খেতে পারিনি। এখন আমরা খেতে চাই।" কি খেতে চাই? ঘুষ খেতে চাই। They think this is legit. এভাবে তারা কথা ইটস বলে। ওকে তো টু আপনি যেটা সরি আমি ইন্টারাপ্ট নো, নো, করলাম। নট এট অল। যে এখানে আসলে আমরা স্ট্রাকচারও ভাঙতে পারিনি হুম। এখনো। এখন যদি এই স্ট্রাকচারে নতুন রুলার আসে, সে একই রকম কাজ করবেই। সো আমাদের রিয়াল হিলিং চেঞ্জ লাগবে আমাদের। রিয়াল চেঞ্জ কিন্তু অ্যাকনলেজমেন্ট যে আমরা একটা দূষিত সমাজে বাস করি। এইটা যদি আমার অসুখ হয়েছে, আমি যদি স্বীকারই না করি আমার অসুখ, আমি তো চিকিৎসাই নেব না। চিকিৎসা ইজ a long term medication অথবা মেডিটেশন আপনি হুম, যেটাই হুম। বলেন, ২ টাই। আমাদের তো সেটা লাগবে হিল করতে। আমি তো স্বীকারই করছি না আমার কোনো অসুখ আছে। I am thinking that removing a ruler is the solution. It আর is not. গত It's just the first thing. সরকার ১৫ বছর খেলো, এখন আমাকে তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, আমাকে একই জিনিস করতে আমরা হবে। তো তো সে একই কি মানুষ আছি। করলাম তাহলে? একটা মানুষ তো শেখ কিছু হাসিনাকে করার আমরা কিছু ফেলে নেই। না দিলে, উনার যদি ন্যাচারাল ডেথ হতো, তাও তো উনি থাকতেন না। হ্যাঁ? হুম।
থাকতেন না, ওই একই লোকগুলো থাকতো। এখন একটা দল চলে গেছে। একটা দল পাওয়ারে নাই। একই মানুষজন আমরা আছি। এবং আমরা কি অন্য দলগুলোকে আসলে ক্যারেক্টার ওয়াইজ অনেক ডিফারেন্ট আমরা হতে পেরেছি? অ্যাজ আ নেশন, কালেক্টিভলি আমাদের কি ক্যারেক্টার চেঞ্জ হয়েছে? না। তাহলে আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড না। একটা পাওয়ার চেঞ্জ, পাওয়ারের স্ট্রাকচার এর ডিসঅ্যাপয়েন্টেড ও না, হ্যাপিও না, আমরা না, কোথায় আছি তাহলে? আমাদের হচ্ছে কাজ করতে হবে অনেক। আমাদের বলেন, তখনও তো ফ্রিডম অফ স্পিচ ছিল না। হুম, এখনো ফ্রিডম অফ স্পিচ নাই। হুম, সে কোনায় বসা, আমরা কোনায় বসে আছি। হুম, হুম, কিছু বলতে গেলে এখন যদি সত্যি কথা বলি যে হ্যাঁ, প্রতিটা সরকারের সময়, গত সরকার 15 বছর ছিলেন, 14 বছর ছিলেন, কাজ হয়েছে। হুম, হুম, প্রচুর কাজ হয়েছে। বা যেটা বললেন, শুধু বিল্ড করাটা হুম, ইজ নট এনাফ। হুম, হুম, আমাকে মেইনটেইন করতে হবে। যখন এত অহংকার চলে আসলো, হুম, আমরা এভাবে করে কথা বলা শুরু করলাম যে পানি বন্ধ করে দিব, ইলেকট্রিসিটি বন্ধ করে দিব। এটা তো মানে যেকোনো ঘরে, ঘরেই আমাদের ভালো লাগবে না। না। তাই না? তো এই মেইনটেন্যান্স টাই হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট। হুম, হুম, তো আমরা তো ওই জিনিসগুলো ভুলে যাই। হুম, তাই না? যে এই যে একটা একটা শুধু আপনি ব্যবসা বলেন, একটা সংসার করা বলেন, হুম, হুম, সবকিছু কিন্তু খালি আমাদের গড়লে হয় না। না। এটা আমাদের মেইনটেইন করতে হয় ডে হুম, টু হুম, ডে। তো আমাদের প্রতিবারই দেখা যায় যে ওই কুর্সিতে বসে, হুম। ওনাদেরই বেশ অনেক অহংকার হয়ে যায়। আর এখন যদি ভালো কথা বলতে চাই, যে খারাপ ভালো নিয়েই তো একটা মানুষ। হুম, হুম, যে হ্যাঁ, আমাদের তো ওই সময়টাতে আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। হুম, হুম, এমন না যে হয়নি। হুম, ডেভেলপমেন্ট হয়েছে, এর ভিতরে অনেক করাপশন ও হয়েছে। এখন এটা বলতে গেলেই তো আবার ফ্যাসিস্ট হয়ে গেলাম। হুম, 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 এই যে শব্দটা ফ্যাসিস্ট, ভাই সত্যি কথা বললে ফ্যাসিস্ট কেন হবে? আমি তো ভালোটা বলছি, আমাকে খারাপটাও বলতে দাও, আমাকে দুটোই বলতে দাও। আমাদেরকে হিল করতে হলে তো আমার ভিতরে খারাপ ভালো দুটোই আছে। হুম, হুম, এ দুটো নিয়েই, আমার ডার্ক সাইড এন্ড মাই লাইট নিয়ে আমাকে নিজেকে গড়ে তুলতে হবে। হুম, আমাকে হিল করে আসতে হবে। হুম, তো এই যে আমাদের এখনো কোনো ফ্রিডম অফ স্পিচ নাই। হুম, আগে আমাদেরকে গ উম উম বিগত সরকার আমাদেরকে কথা বলতে দিত না। আপনি বিএনপির ফরে কথা বলতে পারবেন না। জামাত তো সব তখন জেলে। এখন যেরকম ধরেন লিবারেশন ওয়ার নিয়ে কথা বললে আমরা উল্টা আরো ক্রিমিনাল হয়ে গেলাম। হুম, হুম, গত সরকার নিয়ে কথা বললে আমরা ফ্যাসিস্ট হয়ে গেলাম। হুম। কি হলো তাহলে? আমাদের চেঞ্জটা কোথায় আসলো? ওই যে বললাম যে চেঞ্জটা তো রিয়াল চেঞ্জ ইজ আ লং ওয়াক টু ফ্রিডম। রিয়াল চেঞ্জ হুম। ইজ আ লং ওয়াক। এটা একটা মানুষের শুধুমাত্র একটা বডির মেইনটেন্যান্স বাট আপনার ইট ইস ডুয়েবল। ইট ইস ডুয়েবল অ্যান্ড এটা একটা লাইফ লং জার্নি এবং এটা একটা ভার্ব। ইট ইস আ কন্টিনিউয়াস প্রসেস। there is no conclusion point for this আমার কাছে যেটা মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা একটা chaotic টাইম এবং রিয়াল চেঞ্জ এই গভর্নমেন্ট কেন আরো আগামী ১০ টা গভর্নমেন্টেও আসবে না যদি আমাদের ওই অ্যাকনলেজমেন্ট না আসে। এবং যেটা আমরা যে ডেভেলপমেন্টের যে ন্যারেটিভ আমরা শুনি সেটার অনেক রকম দিক আছে। সেগুলিকে যদি আমরা ধৈর্য ধরে শুনতে না পারি, তাহলে আমাদের যদি লিসেনিং স্কিলস এবং মাইন্ডসেট তৈরি না হয় যে অন্যের কথা শুনবো। আপনি যেটা বলছেন যে ফ্রিডম অফ স্পিচ সবাই সবাইকে এখানে I would say ফ্রিডম অফ স্পিচটা এখন কিভাবে আছে বলছে, ট্যাগিং হচ্ছে। আপনি যখন একটা সত্যি কথা বলছেন হুম। বা আপনি যেটা ফিল করেন সেটা বলছেন যখন, তখন ওই একটা ট্যাগ দেও ট্যাগ দিয়ে দিচ্ছে। সেটা আগেও ছিল, সেটা এখনো চলছে। Where is the end to it? এটাই হচ্ছে এক্সাক্টলি। একটা লেজিট প্রশ্ন এবং সেটা কিন্তু you have to realize সেটা কিন্তু একটা আ ইন্টারনাল চেঞ্জ। একটা আমরা ভদ্রভাবে কথা বললে মানুষ বলে না যে, "ও আসছে এখন সুশীলতা দেখাচ্ছে।" আমি খুব সুশীল মানুষ। আমি ভীষণভাবে আমার কাছে মনে হয় যে, "দিস ইস দ্য ল্যাঙ্গুয়েজ অফ" আ যেটাকে আমি চাই সেই ভাষাতেই আমি কথা বলব এবং সেই ভাষাতেই রাষ্ট্র পরিচালনার জন্যে যে সংবিধান হবে, সেখানে অধিকার কিন্তু আবেগ দিয়ে লেখা হয় না। ইট হ্যাজ টু কভার অল এবং এটা একটা সুশীল ভাষায় লেখা হয়। তো মব, সুশীলতা এগুলি তো এখন খুব কেউ যখনই আমি বলছি যে একজন একজনকে ট্যাগ দিচ্ছে যে অমুকের দোসর ছিল। তো দোসর ছিল বলে কি এই যে দোসর কথাটা, একটা মানুষ একটা দল করত, সে সেই দলটাকে সমর্থন করবেই। সে পাওয়ারে থাকুক বা না থাকুক, তাকে দোসর বলে, এই বলে। আবার একই রকমভাবে এই দেশে ২ টা কথা। এই দেশে কোনো এই সোনার বাংলায়, আমার সোনার বাংলায় অমুকের ঠাঁই নাই, তমুকের ঠাঁই নাই। এরকম কথা তো বলে। হুম।
উনারা সবাই তো রাষ্ট্রীয় আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিক। যেমন আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের দল করা সমস্ত লোক বাংলাদেশের নাগরিক। একই রকমভাবে জামাত ইসলাম যারা করেন, তারা আগে যা করতেন বা শিবিরের যারা সদস্য, তারাও বাংলাদেশের নাগরিক। তো আমি যখন বলব অমুকের ঠাঁই নাই, তমুকের ঠাঁই নাই, এটা একটা ফাঁপা কথা হয়। আমার কথা হচ্ছে, your philosophy, your political philosophy and my political philosophy are different. We will fight politically, ideologically. বাট তোমারও এখানে জায়গা আছে, আমারও এখানে জায়গা আছে। আওয়ামী লীগেরও এখানে জায়গা আছে। রাজাকারের সন্তানদেরও এইটাই বাংলাদেশ। They will have to accept it যে এটা আমাদের বাপ-দাদারা যেরকম চেয়েছিল সেটা হয় নাই। এটা বাংলাদেশ। বাংলাদেশের একই একটা ফ্যামিলিতেই সব আছে। একটা স্পিরিট আছে একটা বাংলাদেশের। ঘরের ভিতরে সব সেই আছে। স্পিরিটটাকে নিয়ে আমরা আগাবো। What is that spirit? It is a new country. It is not a part of India. It is not a part of Pakistan. It is not religion based. It is not ethnicity based. এটা একটা গণতান্ত্রিক দেশ। এইভাবে চিন্তা করে একটা দেশের শুরু হয়েছিল। এখন যেভাবে শুরু হয়েছিল সেখান থেকে কি চেঞ্জ হতে পারে? ইয়েস পারে। যদি বড়ভাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেটাকেই চায়। একসময় সেই দিকেই আমরা যাব। পিপল চেঞ্জ। সেই খোলা মনটা রাখতে হবে। বাট এট দ্য সেম টাইম অপোনেন্ট কে রেসপেক্ট করতে না পারলে হুম। পার্সোনাল লেভেল থেকে শুরু করে পার্লামেন্ট লেভেলে পর্যন্ত অপোনেন্ট কে রেসপেক্ট করতে না পারলে আপনি বাংলাদেশীও না, আপনি ধার্মিকও না, আপনি কোন মানুষই না আমার কাছে। ঠিক এখন বলেছেন মানে এই একদম। এই মানে গণার মতো মানুষ না। আপনাকে আমি তখন রেসপেক্ট করতে পারব না। অপোনেন্ট বলেন, একটা পলিটিক্যাল অপোনেন্ট বলেন, যেই আরেকজন বলেন। আরেকটা হুম, মানে ধর্মের একজনকে বলেন হুম, বা আমরা যে ধরেন আমাদের অপোজিং ভিউজ থাকতে হুম, পারে। হুম, বাট আমি যদি আমরা যদি এভাবে একটু সভ্যভাবে যদি না কথা বলতেই পারি, হুম। তাহলে শিক্ষা, দীক্ষা, ক্লাস লেখাপড়া করে লাভটা কি হলো? সেটাই বলছি যে এই যে একটা কালচারাল চেঞ্জ আমাদের আনতে হবে। এটা কিন্তু আমাদের আ জীবনের পার্সোনাল লেভেল থেকে শুরু করে এভরিথিং ইস পার্সোনাল আমার কাছে। আলাদা করে আইসোলেটেডলি পলিটিক্যাল কিছু আমার কাছে আসলে নাই। মানে আমি যেটা পার্সোনালি ফিল না করি সেটা আমি মানে পলিটিক্যাল ভিউ ইস নট ফার অ্যাওয়ে ফ্রম মাই পার্সোনাল ভিউ। ইট ইস অ্যাকচুয়ালি অ্যামালগামেটেড সবকিছু একসাথে আছে এখানে। এখানে একসঙ্গে আছে। হ্যাঁ, মানে আমি যেটা পার্সোনালি ফিল না করব সেটা আমি পলিটিক্যালি বলব কিভাবে? আমি যেটা দেখতে চাই সেটা তো আমার অন্তর দিয়ে অনুভব করতে হবে। হুম। আমাদের যে নতুন তরুণদের যে একটা দল এনসিপি, হুম, হুম। ওদের উপর আপনার কিরকম ভরসা? ভরসা আ আমার আসলে I am a believer. আমি আসলে পজিটিভ মানুষ। আমি অনেক মানে কি বলবো? অনেক উম আমার ক্রোধ প্রকাশ করব, এক্সপ্রেস করব আমার যেটা ভালো লাগছে না সেটা। কিন্তু আমি আসলে নতুন মানুষদেরকে ওয়েলকাম করতে চাই। অ্যান্ড আমি এটাও বলতে চাই যে, let them commit their mistakes and let them learn from their own mistakes. But let there be new faces. আমরা মুক্তিযুদ্ধের পর এই একটা ৫৪-৫৫ বছরের এত লম্বা একটা দেশ, এত ইতিহাস তো কম না। আমরা তো সেই একই নতুনরা রাজনীতি করবে না। এনসিপি করবে, আরো অনেক নতুন দল হুম, হবে। ওরা যখন আমি পরিষ্কার করে বলি, যেমন জামাতে ইসলামের সাথে আমার ফিলসফি মিলে না। I will not disrespect any member of that party as human being. হ্যাঁ, But I don't love them. I remember their এগ্রি history, উইথ দ্যাম। number 1. আমাদের একটা ইতিহাস আছে। So I don't share their political philosophy. আরেকটা হচ্ছে ওনারা যে আইডিওলজিতে বিশ্বাস করে, সেই আইডিওলজির সাথে আমার কোনো মিল নাই। সো আমি আসলে ওনাদেরকে ভোটও দেব না। কাজেই ওনাদের যারা এলাই পার্টি হবে, তাদেরকে আমি পছন্দ করব না। বাট আমি ওনাদেরকে হেট করি না তাই বলে। They will exist. হুম, I will not bash them. I will not disrespect them. হুম, বাট আমি কি মিউচুয়াল পজিশন পাই ওনাদের কাছ থেকে? মিউচুয়ালিটি পাই। ওনারা মেয়েদেরকে নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করে বা যে ধরনের এক্সপ্রেশন আমি অনেক জায়গায় পেয়েছি। একটা মঞ্চ থেকে আ নারী কমিশনের কয়েকজন লিডারকে খুবই বাজে কথা বলা হচ্ছিল। বেশ্যাকরণ করা হচ্ছিল। সেখানে এনসিপি লিডাররা গেছে। তখন আমি পরিষ্কারভাবে বলেছি যে, "আমি কোনদিন এনসিপিকে ভোট দেব না।" I said it. তখন আমার এত রাগ লাগছিল যে, এই বাচ্চারা মিলে, এরা মিলে এই these faces ওরাই তো ছিল। ওরা তো জীবনের ঝুঁকি নিয়ে আসলে জুলাই মুভমেন্টে ওদের যে কন্ট্রিবিউশন কয়েকজন নেতার ওখানে এবং শুধু ওদের না, আমি সারা বাংলাদেশ এসছে ঠিকই। বাট ওদেরকে আমি ডিউ ক্রেডিট না দিলে
সেটা ঠিক হবে না। দিতে হবে সেটা। সেটা আমি দিলাম। বাট দেন আমার একটা মনে হয়েছিল যে ওরা কি তাহলে মানে একটা জায়গা থেকে মেয়েদেরকে এভাবে অপমান করা হচ্ছে সেখানে ওরা গিয়ে দাঁড়ায়। সো আই ওয়াজ তখন আই ওয়াজ হার্ট ব্রোকেন। আর ওরা স্টুডেন্টস, ওরা শিখছে। ওরা কি ওরা নতুন শিখছে? ফেস যদি এরকম নতুন করে ফেজ যদি এই নিউ জেনারেশন যদি এভাবে চিন্তা করে, এটাই হ্যাঁ। যদি বিশ্বাস করে। কিন্তু again ওদের দলেই নতুন, নতুন মুখ আসছে। ডক্টর তাসনিম হুম, যারা ওখানে আছে, ডক্টর তাসনুবা ওখানে আছে। আরো অনেকে আছে এবং আরেকটা কথাও আমি বলব। আজকে আমি একটা ভুল করলাম। যেই হাসনাত ছিল ওই স্টেজে। হাসনাতের কি জীবনে ফুল স্টপ পড়ে গেছে? ও কি পলিটিক্যাল ফিলসফি চেঞ্জ হবে না কোনদিন? হুম। একটা মানুষ আমি একটা ভুল করলাম। তাই আপনি কি আমাকে এখানেই আমাকে কনক্লুশন টেনে দেবেন? আমি কি আবার চেঞ্জ হতে পারি? So there is always a chance that NCP will do great politics for Bangladesh. I will not dismiss that hope. আমার বাংলাদেশের ভালো যদি আল্টিমেটলি ওরা সেরকম একটা রাজনীতি বাংলাদেশের জন্য করতে পারে। So I wish a new party, I really wish them good. I don't know if that will happen or not. So NCP কে নিয়ে আমি ডেফিনিটলি হোপফুল হব। But at the same time I said যে আমি ওদেরকে ভোট দিব না। তখন বলেছিলাম। ফর নাও। দেন আজকে ওদের অ্যাফিলিয়েশন আরেক রকম। হুম। আজকে দে আর নট রিয়েলি গুড ফ্রেন্ডস উইথ আ পার্টি দ্যাট আই ডু নট অ্যাপ্রুভ অফ, আই ডু নট লাইক। যেটা বললেন যে ডেভেলপমেন্ট হতেই হ্যাঁ, হচ্ছে। মানে এখন ওরা বাট দে নট লার্নিং? আর দে নট ইভলভিং। চেঞ্জিং? অ্যান্ড আমি তো এই চেঞ্জটাকেই ভালোবাসি। অনেকে বলবে না ওরা তো আজকে এক কথা কালকে এক কথা। আমি বললাম যে ওরা একদম ফরম্যাটিভ স্টেজের একটা দল। ওরা যদি হাজার বারও ওদের মত পরিবর্তন করে তারপরেও আই অ্যাপ্রিশিয়েট ইট। ইট টেকস কারেজ টু চেঞ্জ এভরি ডে। ইট ইস এ ম্যাটার অফ কারেজ। আমি বল আমি ডিসকারেজ করব না। ২০২৪ অগস্ট 5 বেশি দিন তো হয়নি। ১ বছরের উপরে। হুম, এর মধ্যে লিডাররা, এনসিপির যে লিডারদেরকে আমরা দেখছি, নাহিদ ইসলাম বলেন, হাসনাত আব্দুল্লাহ, ওদের উপর দিয়ে অনেক টর্চার গেছে ওই সময়টাতে। হুম, এই টর্চার নিয়ে যখন বের হলো, হুম, গায়ে হাতে দাগ, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, হুম। এর পরপরই সাথে, সাথে মাসখানেকের ভেতরে ওরা একটা নতুন একটা সরকার গঠন করে ওরা দল গঠন করে। ফ্রম আ হিলার্স পার্সপেক্টিভ, আমি একজন এনার্জি হিলার, আমি একজন মেডিটেশন টিচার। আমার মনে হচ্ছিল যে এই বাচ্চাগুলো তো ওদের ইন্টেনশন ভালো আছে হয়তোবা, বাট দে আর ভেরি আনহিলড। এই সময় এই জায়গা থেকে ওরা কিভাবে ভালো ডিসিশন নিবে? আমার আপনার ওই কথাটা খুবই পছন্দ হয়েছে যে আমরা সবসময় শিখছি। হুম, আমাদের সবসময় we are evolving হুম, and I'm hoping that আমরা সবাই evolve করতে পারি। আমরা সবাই একটু শিখতে পারি। একটু to take a step back হুম, because যখন and to take a look at the full perspective I think really helps. যেটা হয় আমরা যখন একটা place of power এ চলে যাই, আমরা অনেক কিছু ভুলে যাই। আর হুম, এই ভুলগুলোই কিন্তু গত সরকার ভুল করেছিল। যে হুম, শেষে উনারা যেভাবে করে পাওয়ার প্লে করছিল, হুম, আমরা এই একই ভুলগুলো আবার দেখতে চাচ্ছি না। হুম। তো গত সরকার কি 1971 এর ইন্ডিপেন্ডেন্সটাকে একটু বেশি ওভারসেল করে ফেলছে? এখানে কয়েকটা পার্ট আছে। যেমন এক ওভারসেল শর্ট আনসার ইস ইয়েস। হ্যাঁ? আরেকটা ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশের মানুষ করেছে। যেমন জুলাই মুভমেন্ট যদি শুধু হাসনাতরা করত, তাহলে কি এটা সাকসেসফুল হতো? সারা দেশ থেকে সব জায়গায় মানুষ ভেঙে পড়েছিল। ইয়েস, they were in a particular place. They were trying to lead. কিন্তু লোকালি বিভিন্ন শহরে, গ্রামে মানুষ কিন্তু আলাদা, আলাদা করে তাদের হুম। জায়গাটাকে মুক্ত করেছে। সবাই কন্ট্রিবিউট করেছে। এখন এই মানুষের ওনারশিপ বাদ দিয়ে কেউ যদি বলে, "আমি জুলাই, I am জুলাই, আমরা জুলাই।" এটা একটা অহংকারের কথা। When you discredit people, আওয়ামী লীগের সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে ওরা একটা ওনারশিপ নিয়ে নিয়েছিল যুদ্ধের। সারা দেশের মানুষ, আর্মির লোক, জনসাধারণ, কৃষক, মেয়েরা, ইটস নট জাস্ট শেখ মুজিবুর রহমান, ইটস নট জাস্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেকগুলি ব্রাঞ্চ ছিল। অ্যান্ড ইন ফ্যাক্ট শেখ মুজিবুর রহমান ছিলেন না এটা নিয়ে এখন অন্যভাবে অনেক ধরনের ইতিহাস এসছে। তাজউদ্দিন আহমেদ ছিলেন হুম, আওয়ামী লীগের একজন এত বড় নেতা। হি অর্গানাইজড, হুম, হি ওয়ার্কড সো হার্ড অ্যান্ড হি ডিড হোয়াট নট। আওয়ামী লীগ তার নিজের দলের মানুষ হয়ে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে যখন
নিজেদের দলের ওনারশিপ নিয়েছে, ক্রেডিট নিয়েছে। তখন তাজউদ্দিন আহমেদের কথা কিচ্ছুই বলেননি। যে লোকটা মুক্তিযুদ্ধ না গোছালে যুদ্ধই হতো না। আমরা তাজউদ্দিন আহমেদের নামও জানি না অনেকে। Who is responsible for this? I will question the authenticity, the intention of this party, আওয়ামী লীগের। এই কাজগুলি উনাদের অনেক ভুল হয়েছে। যাদেরকে যেই কৃতিত্ব দেওয়ার দরকার, সেটা তারা দেন নাই। যে সম্মান দেওয়া দরকার দেন নাই। বাংলাদেশের মানুষকে দেন নাই। উনাদের নিজেদের পার্টি লিডারদেরকে দেন নাই। এরকম। আরেকটা হচ্ছে anybody who who is against আওয়ামী লীগ, বাংলাদেশে আরো দল থাকবে না? What is গণতন্ত্র? What is democracy? কম্পিট করতে হবে তো। Opposing views are healthy. অপোজিং ভিউজ তো it's a Education. sign of health It's, in a political it's system. education, it's health, it's stability. এখন মানুষ সবাইকে ট্যাগ দিয়ে এই ট্যাগিং মেন্টালিটি একটা টোন পেলেই বলে, ও তো আওয়ামী লীগের লোক। fascist. ও তো বিএনপি জামাত। যেমন আমি একটা কথা বলব, ২০১৩ তে যখন আ যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হলো, তখন তো দাবিটা কি ছিল? ফাঁসি চাই। আমি তখন আমার মাস্টার্স থিসিস শেষ করেছি ক্যাপিটাল পানিশমেন্ট এর এগেইনস্ট এ। অফ কোর্স আমি আ যারা যুদ্ধাপরাধী অবশ্যই আমি তাদের বিচার চাই। কিন্তু আমি ফাঁসি চাই লিখব না এখানে। সো I got the tag. ও তুমি বিএনপি জামাত করো, তুমি জামাত, তুমি রাজাকারের বাচ্চা। এখনো তাই শুনি। কিন্তু আমি করিনি। ওই মুভমেন্টে আমি ওখানে ছিলাম না। death penalty. ডেথ পেনাল্টি আমি সাপোর্ট করি না। শেখ হাসিনার যখন রায় হলো, আমি তো মিষ্টি খেতে রাস্তায় নেমে যাইনি। সেবারও করিনি, এবার না, করছি এখনো না। করব না। ডেথ পেনাল্টি ইজ আ নো, ইটস আ কমপ্লিট আমি নো। বললাম যে আমি সুশীল। জামাতের সময়ও না, শেখ হাসিনার সময়ও না। এখন আমি বলছি যে আমি সুশীল। আমি তখনও সুশীল, আমি এখনো সুশীল। আমার সিভিক সেন্স আমাকে যা শিখিয়েছে, আমি যে পড়াশোনা করেছি, যেটা শিখেছি, আমি সেটা নিয়েই কথা বলব। অনেকে বলবে যে, "তুমি কোথা থেকে আসছো?" অনেক বাজে শব্দ ব্যবহার করে তারা এগুলো বলেন। "That's me. You take it or leave it. I will deal with you." তুমি তোমার মুখ খারাপ করে আমাকে গালি দাও। আমি সুশীলই থাকবো। আমি তোমার ল্যাঙ্গুয়েজ নিচ্ছি না। এটা আমার রেজিস্ট্যান্স। এটা আমি প্র্যাকটিস করব। সো আপনি যেটা বলছেন যে ওভারসেল করার কথা, ওভারসেলটা তখনও হয়েছে। ওভারসেলিং এর আরেকটা ফেজ এখন শুরু হয়েছে। জুলাই বিক্রেতা যারা। আমি জুলাই যোদ্ধা ছিলাম। আমি জুলাই, I own জুলাই। আরে ভাই ৭১ জুলাই সবই আমাদের। ৫২ আমাদের, ৯০ আমাদের, ৬৯ আমাদের। সব আমি বাংলাদেশ। Everything that happens to this country I own it. হ্যাঁ? এবং আমার যত খারাপ দল সবাই আমার। আমি তাদের সঙ্গে এই মাটিতে দাঁড়িয়ে থেকে তাদের সাথে ফাইট করব। ওকে? সবই আমার। এই দেশের ভিতরে যা কিছু ঘটে, I am the owner of every problem and every solution. আমি সবকিছুর মালিক বাংলাদেশের। সো I have this ownership এবং এইটাকে মানে হচ্ছে আমাকে তো আমার সঙ্গে যারা অপোজিং ভিউজ নিয়ে আছে তাদেরকেও তো আমার ইনক্লুড করতে হবে। এই জায়গাটাতে আমাদের কালচারাল চেঞ্জ আসেনি। ওই যে আমরা সুশীল না। We discard সবাইকে বাদ, খারিজপন্থী আমরা বাদ দিয়ে দেই। আওয়ামী লীগ বাদ। এই মাটিতে আওয়ামী লীগের ঠাঁই নাই। আরে ভাই সেই একই কথা তুমি বলছো। একই। মানুষ যদি চিন্তাকে কি মারা যায়? যে আওয়ামী লীগ দলকে সমর্থন করে, ভালোবাসে, সে তো তার এমন না যে সকল সমর্থক এই দুর্নীতিটাকে ভালোবাসে। থাকবে ওরা মানুষ। আবার আপনি দেখেন যখন জামায়াতের দলের মানুষ ছিল সবাই সবাইকে গালি দিত জামাত শিবির বলে। হয়তো সাধারণ স্টুডেন্ট। যাকে আপনি যত দমন করবেন they will grow more. They will be like seeds. যত আপনি জামাত শিবির দমন করেছেন আজকে দেখেন কি পরিস্থিতি। All of them are out. আপনি আজকে আওয়ামী লীগকে দমন করবেন? If you don't want them to take over, don't insult them. Okay? You have to accept them. That's the only way. You have to accept every soul on this country, on this soul. Every soul of this country is ours. আমরা এটা ৭১ দেখেছি, এটা ২৪-এও দেখেছি। হুম। যারা দেশ স্বাধীন করেছে, হুম। ওই হাত দিয়ে দেখা গেছে যে করাপশন হচ্ছে। হুম। আপনি এটা নিয়ে একটা গানও করেছেন, হুম। নষ্ট মুক্তিযোদ্ধা। হুম। হুম। এটা নিয়ে আমরা একটু টাচ আপ অলরেডি করেছিও। হুম। কুর্সিটা পাওয়ার সাথে সাথে হুম। যে আমরা ভুলে যাই যে এই মানুষগুলো যে কষ্ট করে দেশটা স্বাধীন করে, হুম। ওনারাই কিভাবে ভুলে যায়?
আমরা কি করতে পারি? এই জায়গাটাতে খুবই আমার খুব প্রিয় প্রশ্ন এটা। এটা নিয়ে আমার সারা জীবনের লড়াই। এই যে আমাদের মাটিতে পাটা থাকতে চায় না। আমরা মানুষ হিসেবে আমাদের কিন্তু একটা আধ্যাত্মিক যাত্রা আছে। এটা কিন্তু ইট ইস আ ক্রাইসিস অফ স্পিরিচুয়ালিটি। এই যে বলে মানুষ অ্যাটাচমেন্ট হয়ে যায়। দিস ইজ হোয়াই ইট হ্যাপেন্স বিকজ পলিটিক্যাল পাওয়ারে যে চলে যায়, তার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি থাকে, আধ্যাত্মিকতার বোধ থাকে, জীবনকে রেসপেক্ট করার, জীবনকে শ্রদ্ধা করার, জীবনকে সমীহ করার, মানুষকে ভালোবাসার এক ধরনের মানসিকতা থাকে, সে কিন্তু আরেকজনের ভাত মেরে খাবে না। বাট সে কি তার চিন্তা প্রক্রিয়াটা কি হয়? আমি জুলাই যোদ্ধা। আমি জুলাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমি ডিবির অফিসে ছিলাম। কাজেই আমি যদি আজকে ৳৫,০০০,০০,০০,০০০ চুরিও করি, আমার জীবনের মূল্য দিয়ে আমি এখানে আসছি, এটা আমার জন্য হালাল। আমি যে মৃত্যুর ঝুঁকি নিয়ে আসছি, তার লজিকটা এভাবে কাজ করে। আর যে স্পিরিচুয়াল মানুষ, যে আধ্যাত্মিক মানুষ, যে ভালো মানুষ, যে নৈতিকতাকে, সততাকে, দেশের মানুষকে ভ্যালু করে, সে ওই পাওয়ারে যাওয়ার পরে বলবে যে, "আমার একটা সুযোগ আসছে আজকে এখানে থাকার। আমার মনে রাখতে হবে যে আনাস নামের একটা ছেলে তার মাকে চিঠি লিখে চলে গেল যে, 'মা, আমি মিছিলে যাচ্ছি। আমি যদি ফিরে না আসি, তুমি কষ্ট পেও না। তুমি আমার জন্য গর্বিত হইও।' সেই ছেলেটা গুলি খেয়ে মরে যায়। রিয়া গোপের মতো একটা বাচ্চা, ৪ বছরের বাচ্চা ছাদে খেলতে গিয়ে গুলি করে মরে যায়। মুগ্ধ গুলি খেয়ে মরে যায়। ফারহান ফাইয়াজ গুলি খেয়ে মরে যায়। আবু সাঈদ গুলি খেয়ে মরে যায়। ও কিন্তু ওদেরকে মনে রাখবে এবং মনে রাখবে যে ওদের রক্তের উপর দিয়ে আমি এখানে আসছি আজকে। কাজেই ৳৫ ও আমার জন্যে হালাল না। আমার জীবন চলে যাবে। এটা আমার জন্য একটা সুযোগ। আমি এখানে আসছি। এটা একটা আধ্যাত্মিকতার ক্রাইসিস। এটা একটা স্পিরিচুয়ালিটির ক্রাইসিস। আমার কাছে মনে হয় আমরা যখন পাওয়ারে চলে যাই, আমরা ব্যক্তির জায়গা থেকে লোভটাকে বেছে নেই। আমরা নিজেদেরকে রিওয়ার্ড করি। আমরা ভুলে যাই যে আমরা কাদের রক্তের উপর দিয়ে এখানে হেঁটে আসছি। যার মনের মধ্যে মুগ্ধ থাকবে, যার মনের মধ্যে আনাস থাকবে, সে চুরি করতে পারবে? ওই আনাসের মা তো ওই ডাইনিং টেবিলে একটা চেয়ার খালি। ওর আরো ছোট ২ টা ভাই। আমি ফ্যামিলিগুলিকে কিছুটা চিনি। হ্যাঁ? ও কি মনে করতে পারবে? মন থাকে মানুষের তখন? যেই ওরা তো আসলে কিছু ওইভাবে পায়নি। এই যে এতগুলি ছেলে-মেয়ে এভাবে প্রাণ দিল, এদের কথা যার মনে থাকে, সে কি দুহাত খুলে চুরি করতে পারে? সেটা মুক্তিযুদ্ধের পরেও পারে নাকি ২৪ এর পরেও পারে? কখনোই কি পারে? এটা স্পিরিচুয়ালিটির ক্রাইসিস। আমার কাছে মনে হয় ভালো মানুষরা আ এবং এটা একটা কিন্তু goodness is also a muscle that you have to build. চর্চা করতে হবে। মনের সৌন্দর্যকে যেমন আমরা যেমন পার্লারে যাই বা নিজেরা নিজেদের সেলফ কেয়ার এর একটা ধারণা আছে সেখান থেকে নিজেদের শরীরকে যত্ন করি, ফিটনেসকে যত্ন করি, স্বাস্থ্যকে যত্ন করি। আমার কাছে মনে হয় মানুষের যে নীতিগত জায়গাটা, মানুষের সেন্স অফ অনেস্টি, মোরালিটি, এথিক্যালিটি এগুলিও চর্চার বিষয়। নিজেকে চেকে রাখতে হবে সবসময়। সবসময় কিউরিয়াস থাকতে হবে। am I doing anything wrong? আমি যেভাবে কথা বলছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কি পাওয়ার ল্যাঙ্গুয়েজ চলে এসছে? আমি কি মানুষকে আমার আঙ্গুল দিয়ে ছোট করছি? I can do that. অহংকার মানে Anyone হাম্বল can থাকা। anyone can do that, তাই না? কণ্ঠ দিয়ে মানুষ মানুষকে তাচ্ছিল্য করতে পারে। দৃষ্টি দিয়ে তাকালাম না, একটা মানুষকে অপমান করে দিলাম। মানুষ এগুলো করতে পারে কিন্তু। আবার এই একইভাবে, একই চোখ দিয়ে নরম করে তাকিয়ে সে একটা মানুষের কাছে আপন একটা ভাষায় তাকে কাছে টানতে পারে। তো পাওয়ারে যে যায় সে তো দিনের শেষে একটাই মানুষ। জাস্ট লাইক ইউ অর মি। ঘটনাচক্রে সে ওখানে গেছে। সে যদি চুজ করে লোভ, তাহলে তার যুক্তিকে সে ঐদিকে সাজাবে। সেটা শেখ মুজিব থেকে শুরু করে, জিয়াউর রহমান থেকে শুরু করে, I am including everybody. চে গুয়েভারা থেকে শুরু করে, I am including everybody. নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন। একেকটা নেতা কিন্তু একেক রকম। কেউ পাওয়ারে গিয়ে কেউ একটা স্যাক্রিফাইস করে আসার পরে অ্যাবসোলিউটলি অহংকারী হয়ে যেতে পারে। কেউ একটা স্যাক্রিফাইস করে আসার পরে অনেক বেশি হাম্বলড হতে পারে। সে মনে করতে পারে ইটস আ সেকেন্ড লাইফ। আমি বেঁচে ফিরে আসছি। আমি বাকিটা জীবন মানুষের জন্য কাজ করব। সেই লোকটা চোর হবে না কোনদিন। সো ইফ ইট ইস আ ক্রাইসিস অফ এথিক্যালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, সে চিরদিনের যদি মনে করে এই কুরসিকে, তখন সে চুরি করবে। সে ভাববে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি, আমি লুট করব। আমার এটা প্রাপ্য। আমার জীবনের চেয়ে তো এই টাকা কম। আমি এই যে কয়টা টাকা নিচ্ছি। টাকাই তো।
আমি নেব না তো কে নেবে? তার লজিক সে ওইভাবে সাজাবে। আর যে ভালো মানুষ, যে আনাসের মায়ের মুখ মনে রাখবে, হুম? নাফিসা নামের একটা মেয়ে চলে গেছিল। আমরা জানিও না ওদের নাম। আমাদের সমাজটা এরকম। আমরা যখন নাম বলি, তখন আমরা কিছুটা ছেলেদের নামগুলোও বলি। আমি আসলে সবাই শহীদ হিসাবে সবাই সমান। কিন্তু একটা মেয়েও মিছিল থেকে ওর বাবা ফোন করেছিল মেয়েটাকে যে, "তুই বাসায় চলে আয়।" "না বাবা, আমি তো আসব না। আমরা এর শেষ দেখে ছাড়ব।" তারপর ওর গায়ে যখন গুলি লাগে ও ফোন করে ওর বাবাকে বলে যে, "আমি মনে হয় মারা যাচ্ছি বাবা, তুমি আমার লাশটা এসে নিয়ে যেও।" ওই বাচ্চাটা জানটা দিয়ে দিয়েছে। এখন যারা পাওয়ারে বসে আছে, এরকম প্রত্যেকটা প্রাণ, কোনো এক ফেরিওয়ালার প্রাণ, কোনো এক মাছ বিক্রেতার প্রাণ। আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপি, হুম, রেজিস্টার্ড দল। হুম, হুম, আম সামনে ইলেকশন ফেব্রুয়ারিতে। হুম, হুম। আপনার বিএনপির প্রতি আইডিয়াটা কি এখন? their কারেন্ট সিচুয়েশন? বিএনপির প্রতি আমার একটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপির নেতাকর্মীরা একই গতিতে আরো দ্বিগুণ গতিতে অনেকে চাঁদাবাজি করছে এবং এটা নাকি বড় উপর লেভেলের যারা নেতা তারা থামাতে পারছে না। তো বিএনপির কাছে আমাদের আমার ১ম দাবি বিএনপি যে পাওয়ারে চলে আসবে ব্যাপারটা আমি মনে কেন পারছে না? হ্যাঁ, কেন পারবে না থামাতে? হ্যাঁ, এখানেই তো লিডারশিপ। সেটাই। সেইটাকেই র‍্যাডিক্যাল লেভেলে নিতে হবে। ইটস লাইক ক্যান্সার স্প্রেড করে গেছে। সিস্টেমটা স্প্রেড করে গেছে। এটাই ওদের কাজ। এই এক্সকিউজটা আমি নেব না। মানুষ হিসেবে। আমি পারছি না করতে। এই এক্সকিউজটা আমি শুনতে চাই না। As a part of the people, I would always be a part of the people and never a part of the power. আমি পার্সোনালি বলছি। বিএনপির কাছে আমি এই এক্সকিউজ শুনতে চাই না। বিএনপি পাওয়ারে যাবে কিনা আমি সেটা জানি না। কিন্তু আমাদের দেশের যে ডেমোক্রেসির যে মূল ভিত্তি ধারণা সেখানে আমাদেরকে অনেস্টি তে আসতে হবে। এখানে সার্ভিস সেক্টরকে অনেক উন্নত করতে হবে। সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়। সাধারণ মানুষ যেন আপনাকে আমি আরেকটা কথা বলব। আমাদের এটা আমার একটা দুঃখের জায়গার কথা বলি আমি। একদম কষ্টের জায়গার কথা বলব। আমাদের মুক্তিযুদ্ধের পরে এতগুলি বছর পার হলো। সাধারণ মানুষ হিসেবে আমাদের যে মেডিকেল সেক্টর, আমরা চিকিৎসা নিতে সস্তায় চিকিৎসা নিতে ভারতে কেন যাই? এই প্রশ্ন আমার বিগত ৫০ বছরের যত রাজনৈতিক দল সবার কাছে। যে আমরা ধরেন অফ কোর্স আ আমি খুব দ্রুত পদ্মা সেতু হওয়ার পরে এখানে যেতে পারছি, ওখানে যেতে পারছি। তার আগেও আরো অনেক এরশাদের আমলে অনেক ইনফ্রাস্ট্রাকচার এর কাজ হয়েছে। হাসিনার আমলে হয়েছে, বিএনপির আমলে অনেক কিছু হয়েছে। কিন্তু শিক্ষা আর চিকিৎসা হেলথ কেয়ার, হ্যাঁ। আমার এই জায়গাটাতে আমার হুম, কাছে মনে হয় আমাদের দেশের সাধারণ মানুষ তো আসলে বিদেশে পড়তে যেতে চায়, বাড়িধারায় বাড়ি করতে চায়। এইসব না রে ভাই। না, এটা সাধারণ থেকে একটা চিকিৎসা নিবে। আপনি যদি ঢাকা মেডিকেলে যান, যেখানে ডক্টরস আর ভেরি এফিশিয়েন্ট। ঢাকা মেডিকেলের ডক্টরস আর রিয়ালি গুড, ভেরি স্কিলড বাট এত চাহিদা তার তুলনায় আমরা এত ছোট করে ভাবি। পিজি এটা কেন হাসপাতাল। আমাদের প্ল্যানিং এ ছিল না? আমরা যখন দেশ গড়ছি, আমরা কেন শুধুমাত্র কি? কোন দিকে আমাদের ফোকাস? হুম, সার্ভিস সেক্টরের এই অবস্থা কেন? শিক্ষার এই জায়গাটা কেন? আমি সেই হুম, প্রশ্নটা করব। বিএনপির কথা আপনি বলছিলেন। বিএনপিকে ১ম কথা হচ্ছে যেই অন্যায়গুলো হয়ে আছে সেগুলোর থেকে আমি মুক্তি চাই। বিএনপি যদি কোন কারণে ক্ষমতায় গিয়ে বসে, তাদের প্রতি এটাই চাহিদা থাকবে যে চাঁদাবাজি থামাতে পারছি না এই কথা শুনতে চাই না। চাঁদাবাজি তোমাকেই থামাতে হবে। I demand এখন that from তো you. ক্ষমতায় যায়নি। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার যে ক্ষমতায় যাওয়ার আগেই কিছু করে নিচ্ছে। আরেকটা কথা বলতে হবে যেটা একটা প্লাস ফর আস সেটা হচ্ছে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে উম মানুষের কিন্তু awareness heightened হয়ে আছে। সবাই সবাইকে পাহারা দিচ্ছে। সবাইকে দেখছে। এটা হুম, কিন্তু চলে আসবে। হুম, এখন অনেকদিন পর্যন্ত এটা থাকবে। অনেকদিন পর্যন্ত মানুষ অসহিষ্ণু কিন্তু মানুষ কথা বলছে। হুম, আবার কথা বলার পরে সে ট্যাগ খাচ্ছে। এগুলো সিরিয়ালি ঘটছে। কিন্তু মানুষ কিন্তু এখন অনেকদিন ওরকম চুপ করে থাকবে না। এবার ইলেকশন যদি হয়, হতে যদি পারে, ইলেকশনের মধ্যে ফেয়ারনেস অনেকটা হলেও বাংলাদেশের মানুষের উপর ওই ভরসাটা আমার আছে যে তারা নিজেরাই পাহারা দেবে। এই কারণে আমরা অনেকদিন ভোট দিতে পারি নাই।
এটা একটা বিরাট বড় একটা নতুন করে আবার ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে হবে। কিন্তু ধরেন এই যে ওপেনলি নেতারা বলছে যে, "দিচ্ছি আমাদের লোকজনকে একটু দুর্নীতি করতে ১৭ বছর খাইনি।" সেটাই আমাদের কিসমত, সেটাই আমাদের খারাপ যে এই কথা যে এটা বলবে কি ধরনের হ্যাঁ, লিডারশিপ? তাকে বের করে দিতে হবে ওই দল থেকে এবং এই কাজটা যে লিডার করতে পারবে আমি যেমন এনসিপিকে আমি কি বলবো? এনসিপির মূল যে পলিসি সেটা আমি এখনো ধরতে পারছি না। কিন্তু এনসিপির একজন নেত্রী উনি গত পরশুদিন বলেছে ডক্টর তাসনিম জারা উনি বলেছেন যে একটা নির্বাচনে ৳২৫,০০,০০০ খরচ করা যায়। আমি ঠিক করেছি কিন্তু মানুষ খরচ করে এমনকি ৳১০০,০০,০০,০০০ পর্যন্ত খরচ করে। তার মানে মানুষ পার্লামেন্টে যখন যায়, তখন সে একটা মিথ্যা কথা বলে সে যায়। সে খরচও করে অনেক বেশি। যে খরচ করতে পারে তার কাছে মানুষ আসবে। কারণ সাধারণ মানুষ আসলে ওইভাবে জাজ করে না। সে টাকা পেল, সে একটা হুম, খাতির পেল, হুম। সে চলে গেল। যার ক্যাপাসিটি বেশি আছে সে খরচ করে বেশি। কিন্তু নিয়ম হচ্ছে ৳২৫,০০,০০০। এখন এনসিপির এক নেত্রী বলছে যে, "আমি যত ঘটনাই ঘটুক, I will make it happen." আমি ৳২৫,০০,০০০ র বেশি খরচ করব না। সেজন্য আমার অনেক ভলান্টিয়ার দরকার। সেজন্য একটা ফর্ম দিয়েছে, কারা এপ্লাই করবে। আমি এনসিপির দলীয় রাজনীতিকে সাথে আমি আল্টিমেটলি একমত হতে পারব কিনা সেটা আমি সামনে বুঝব। কিভাবে তারা আগায়। কিন্তু এই যে ব্যক্তি, যে এনসিপি করছে, এই মেয়েটার এই কথাটা তো একটা নতুন কথা। এটা তো বিএনপির কেউ বলেনি। কেন বলছে না? যেটা এনসিপির একটা নতুন নেত্রী এসে বলল, এই কথাটা তো বুকে হাত দিয়ে ওরা বলছে না। কারণ ওদের কলিজা নাই যে ওরা ৳২৫,০০,০০০ র মধ্যে নির্বাচনী প্রচারণাকে বন্ধ রাখবে। মেবি লিডারশিপকে নিয়ে কি মনে হয়? লিডারশিপকে আমি এখনো অ্যাসেস করতে পারছি না। কেননা লিডারশিপের আমাদের তো একটা সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমরা এই মুহূর্তে লিডারলেস একটা দেশে আছি। একমাত্র ব্যক্তি হিসেবে আপনি যদি তারেক রহমানের কথাও বলেন, তারেক রহমান ফিল্ড পলিটিক্স থেকে অনেকদিন পর্যন্ত অনেক দূরে। এবং আপনি যেটা বলেন, আপনি মেন্টাল হেলথ এর সঙ্গে বা হিলিং একটা কি বলবো সার্ভিসের সঙ্গে এখানে আপনি জানেন। আমার কাছে মনে হয় যে তারেক রহমান যদি বাংলাদেশের নেতৃত্বে আসেন, একটা হচ্ছে তার একটা তো ডেফিনিটলি তার লাইফ রিস্ক থাকবে। আমরা তো প্রতিহিংসা রাজনীতি করি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে উনি হিল করে যেন আসেন। এটা আমি প্রার্থনা করব। তাহলে উনি বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন। কিন্তু পাশাপাশি আমি শুধু একটা তারেক রহমানকে চাই না। আমি তারেক রহমানের মাল্টিপল কম্পিটিশন চাই। মানে যে আমি আসলে কোন একক দলকে খুব উঁচুতে দেখতে চাই না। বিকজ আমি ওই কথাটা বিশ্বাস করি যে অ্যাবসোলিউট পাওয়ার corrupts absolutely. আমি যেই দেবতার আসনে মানুষ আওয়ামী লীগকে কখনো বসিয়েছে, আমি দেবতার না। আমি পাওয়ারের ক্ষেত্রে আমি বলব ক্ষমতা শুধু জনতার হাতে থাকবে। যদি মেইন পাওয়ার শুড রিমেইন উইথ দ্য পিপল এবং সেটা তখনই সম্ভব যখন কোন দল দেবতা হয়ে উঠতে না পারে। তো বিএনপিকে আমি তো ডেফিনিটলি বিএনপি একটা বড় দল। তো নেক্সট আগামী কয়েক বছর যদি আমি জানি না অনেকে অ্যাজিউম করছে বিএনপি পাওয়ারে আসবে। আমি ধরে নিচ্ছি না আসবে। জামাত একটা অনেক বড় দল। হুম, ওরাও আসতে পারে। হুম। আমাদেরকে তো আইডিওলজিক্যাল ফাইট টা দিতে হবে। জামাতকে শুধু ভয় পেয়ে আমি হায় রে সব চলে গেল রে আওয়ামী লীগই ভালো ছিল। এই কথা বলার এখন কোন পয়েন্ট নাই। আমি ওখানে I don't want to obsess over আওয়ামী লীগ anymore. দেখেন, আমি জামাতের সঙ্গে আমার আইডিওলজি মিলে কি না মিলে আমাকে রেসপেক্ট করতে হবে। যদি মেজরিটি এই দেশ যদি চায় হুম, জামাতকে আনতে, হুম। আমাদেরকে এটা রেসপেক্ট করতে হবে। এই কথাটা তো খুবই কঠিন কথা। কারণ বেশিরভাগ মানুষই আপনার এই সুশীল কথার উত্তরে বলবে যে আ এখন বলবে না। কিন্তু একটা বড় অংশ বলবে যে এই বাংলায় আমার সোনার বাংলায় আ রাজাকারের সন্তানের ঠাঁই নাই। রাজাকারের ঠাঁই নাই। আরে ভাই যাকে তুমি উম সিটিজেনশিপ দিয়েছ, এমনকি ইনক্লুডিং গোলাম আজম, যাকে একবার রাষ্ট্র সিটিজেনশিপ দেয়, তাকে ঠাঁই নাই বলা এ কথাটা তো একটা ফাঁপা কথা। We have to acknowledge যে আমরা তাদেরকে হারায় আসছি হুম, হুম, মুক্তিযুদ্ধে। হুম, এইটা সবচেয়ে বড় বিজয়। ওরা হুম, পরাজিত শক্তি। বাট হুম। এখন after that it is over এখন কিন্তু তারা চাইবেই তারা তাদের রাজনীতি করবে। আমার কাছে মনে হয় যে ফিয়ার ফ্যাক্টরটাকে এত ও জাত গেল রে। জামাত শিবির, জাত গেল রে। এই জায়গাটা করে কিন্তু আজকে ওরা এরকম ফেরোসাস। যেটাকে যত দমাবেন সে তত বাড়বে। কত বাড়বে? হ্যাঁ? এখানে রাজনীতি করে সবাইকে টিকতে হবে। কম্পিটিশন এর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তার মানে আমাদের সিস্টেমকে ডেভেলপ করতে হবে। নির্বাচন কমিশনকে শক্ত হতে হবে। বিচার প্রক্রিয়াকে শক্ত হতে হবে। প্রশাসনকে মানুষমুখী হতে হবে। যে যত কিছুই হোক এই ভ্যালুস কিন্তু আমাদের নাই। আমরা কিন্তু ওয়ে বিহাইন্ড। আপনি মনে করছেন এটা এভরিথিং ইস পলিটিসাইজড।
সেটা স্কুলের বই থেকে শুরু করে যখন যে পাওয়ারে আসে তার দলের নেতাদের আত্মজীবনী বেশি পড়তে হবে। তারপরে হিন্দুদের নাম উঠিয়ে দাও। এখানে আমি শুধু বাংলা, বাংলা করছি। আমাদের দেশ তো বহু জাতের মানুষের দেশ। আপনি পাহাড়ের এতগুলি জাতিগোষ্ঠী তাদেরকে মা মাথায় নেবেন না? আরো অন্য ধর্মের মানুষ যারা এই দেশে থাকে তাদেরকে মাথায় নেবেন না? তা আমি তো শরিয়া ল কে আসলে চাই না সে পাওয়ারে আসুক। কেন চাই না? বিকজ সেটা শুধুমাত্র মুসলমানের দেশ হবে। আমি তো দেখে অভ্যস্ত আমার শাঁখারীবাজারের ঢাকের আওয়াজ। আমি তো সেই জায়গাটা থেকে বড় হয়েছি। আমার তো ধর্মে তাতে কোনো অসুবিধা হয় নাই। তা আমি যতটুকু মুসলমানকে চাই, ততটুকুই চাইবো এই দেশে অন্য ধর্মের মানুষ থাকবে। যতটুকু বাঙালিকে চাই, ততটুকু চাইবো এখানে এই শহরে চাকমা, মারমা, ম্রো, বম তারা এসে গান গাইবে। তারা এসে নাটক করবে। আমরা চিনব তাদের সংস্কৃতিকে। এগুলো তো অনেক দূরের যাত্রা। আমরা এখানে আমি বলব আমাদের স্বাধীনতার একটা মানে নামে স্বাধীন আমরা একটা ভূখণ্ড হিসেবে পরিচিতি পেয়েছি যেটা অনেকে পায় নাই। আমার হাতে প্যালেস্টাইন। ওরা একটা পরিচয়ের জন্য লড়াই করে যাচ্ছে এত বছর ধরে। কাজে I value this name বাংলাদেশ। আমরা কিন্তু একটা ফ্ল্যাগ পেয়েছি। পৃথিবী আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকার করে যেটা প্যালেস্টাইনকে করে না। সো I really value that কিন্তু তারপরে ওই দেশটার একটা নাম পাওয়াটাই কি সব? ওই দেশের সকল মানুষকে empowered ফিল করতে হবে না? সেই যাত্রায় মক্কা বহুদূর। অনেক দূর। কাজে বিএনপি, তারেক রহমান, nobody is enough for a better Bangladesh, for a greater Bangladesh. বাট আমি কাউকে ডিসমিস করতে চাই না। আমি কাউকে অসম্মানও করতে চাই না। আমি চাইবো তারেক রহমান যদি বাংলাদেশে এসে রাজনীতি করেন, উনি যেন বাংলাদেশের মানুষের কথা ভাবেন এবার। অনেক তো হইল। আর কয়দিন সে বাঁচবে? কে বাঁচবে কয়দিন? দেখা শেষ। টাকা-পয়সার অভাব নাই এদের। It is your opportunity to serve the people of this country to make it a better Bangladesh. সো আমি আসলে কাউকে ডিসমিস করব না, সন্দেহও করব না। আমি হোপ করব। বাউল সম্প্রদায়ের উপরে আমাদের হামলা হচ্ছে। হুম, অ্যারেস্ট হচ্ছে, হুম, ওনাদেরকে অ্যাটাক করা হচ্ছে। এখানে আমাদের ফ্রিডম অফ স্পিচটা কোথায়? আমাদের শিক্ষা-দীক্ষা কোথায়? যেখানে আমাদের টলারেন্সটা কোথায়? যে আমরা বসে শুনছি না, হুম, কথাগুলো ঠিকভাবে শুনছি না, কাউকে হুম, একটা এক্সপ্রেস করতে দিচ্ছি না। তার আগেই আমরা ওদের উপরে ক্ষমতা চালাচ্ছি। হুম, কেন হচ্ছে? আম আপনি গত সপ্তাহ একটা প্রোটেস্টেও গেলেন। হুম। এ এ এটা কোথা থেকে আসছে? আচ্ছা। একটা জিনিস বলব যে এখন এটা সারফেস করে একটা রাইজ এর দিকে গেছে। কিন্তু বাউলদের উপরে বা মাজার ভিত্তিক এক ধরনের সংস্কৃতি আমাদের বাংলাদেশে যেটা আছে বহুকাল ধরে এবং এটাকে একদল লোক কি বলবো? এটার মানেটা করে এরকম ইন্টারপ্রেট করে এইভাবে যে এটা ধর্মের বিরুদ্ধে যায়। আরেক দল লোক বলে যে এটার সাথে ধর্মের কোনো সংঘাত নাই। এরকম নানান রকম ইন্টারপ্রিটেশন আছে। কিন্তু মাজারের যে একটা জায়গা যেটাকে ঘিরে আ কিছু মানুষ ওখানে যায় এক ধরনের স্পিরিচুয়ালিটির জন্য তারা যায় হুম, এবং সেখানে গান বাজনা হয়, ভক্তিমূলক গান হয়। সেটা একটা সংস্কৃতির মতো। লালনের মাজার আছে না? আপনি কি লালনের মতো একটা ফিলসোফার উনার আ যে জায়গাটাকে ঘিরে সাধু সংঘ হয় সেটাকে কি আপনি চাইলে যদি কেউ বলে যে এটাকে এখন ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। এটা এক ধরনের কি বলবো অ্যাপ্রোপ্রিয়েশন হবে। খুবই খারাপ নেগেটিভ হুম, অ্যাপ্রোপ্রিয়েশন হবে। এটা এক ধরনের চাপিয়ে দেওয়া হবে এবং এটা কিন্তু আগেও ছিল। এই আমাদের ৫ই অগাস্টের পরে হুম, অনেক মাজার ভাঙা হয়েছে হুম, এবং বাউলদের উপরে অনেক আক্রমণ হয়েছে এবং এটা কিন্তু আগেও হয়েছে। আগের আমলেও হয়েছে। এই মাত্রায় হয়নি কিন্তু হয়েছে। হুম? তারও আগে হয়েছে। এটা কিন্তু মানে হয়ে আসছে। কেননা কি এটা হচ্ছে একটা ২ রকমের দর্শনে সংঘাত। ইসলাম কিন্তু এক না। অনেক রকমের ইসলাম আছে। মানে অনেক ধরনের প্র্যাকটিস আছে। আপনি দেখবেন সুফিজম যারা প্র্যাকটিস করে তাদের মধ্যে এক ধরনের লিবারাল প্র্যাকটিস আছে। আবার এই সুফিদেরকে অনেকে বলছে যে তারা আসলে মুসলমানই না। এরকম চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা বলা হচ্ছে। তো আমি মূলত এই কথাটা মনে করি যে আমাদের বাংলাদেশের কালচার এটা একরকম ব্যাপার। আরেকটা হলো যে আমরা কিন্তু মুসলমানও আবার বাঙালিও। যখন বাঙালিয়ানার দিকে যাব তার মধ্যে বাউল গান, আমাদের ভাটিয়ালি, জারি-সারি সমস্ত কিছু আমাদের সংস্কৃতি, আমাদের আব্বাস উদ্দিনের মাটি, হাসন রাজার মাটি, রাধা রমনের মাটি, কাঙ্গালিনী সুফিয়ার মাটি এটা। এটা আমাদের একদম আব্দুল লতিফের মাটি। এটা আমাদের একদম গান বাজনা করা মাটি। নদীর ধারে শাহ আব্দুল করিমের কথা চিন্তা করেন।
উনি আসলে শহরে এসে গানও করতে চান নাই। উনার গান পরে পপ শিল্পীরা গাইলেন, তখন শহরের মানুষ চিনল। হ্যাঁ? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ? এই যে এত অদ্ভুত সম্প্রীতির গান, ওনারা কিন্তু সবাইকে নিয়ে বাউল একটা দর্শন। শুধু একটা তার একটা জায়গা হলো সংগীত। কিন্তু এটা একটা জীবন দর্শন। একটা হিপ্পি মুভমেন্ট এর মতো আরকি। হুম। একটা পুরো জীবন দর্শন এটা। এটাকে এটার উপর আঘাত করাটা আমাদের জন্যে অত্যন্ত একটা লজ্জার, অপমানের জায়গা এবং এটা পুরো বাংলাদেশকে প্রতিরোধ করতে হবে এই হ্যাঁ, জায়গাটা। বাউল কালচারটাই তো এমন। হুম, এরকম ধরেন অনেক কালচারেই আছে। যে ওনারা ওনাদের মধ্যেই থাকেন। হুম, ওনাদের ভিতরে ওরা বাইরে এসে হুম, কোনো হুম, চিল্লাপাল্লা করছে না, হুম, কাউকে অ্যাটাক করছে না। ইটস অল অ্যাবাউট পিস অ্যান্ড ইটস অল অ্যাবাউট লাভ। হুম, এখানে আমরা লালন শাহর অনেক কাজে আমরা এটা হুম, বুঝতে পারি। আমার তো মনে হয় যে লালন শাহের কবিতাগুলো হচ্ছে মৌলানা রুমিকে সবাই চিনে। লালন হুম, শাহকে কিন্তু ওয়ার্লড ওয়াইড এখনো কেউ চিনেন না। হুম, এগুলো ঠিকভাবে ট্রান্সলেট করা হয়নি। উই হ্যাভ নট ডান জাস্টিস। হুম, আর যখন আমরা এরকম যখন বাউলদেরকে আমরা যখন অ্যাটাক করা শুরু করি, আমরা মাজার অ্যাটাক করি, আমরা আবারও we're putting ourselves behind. হুম, দেশটা সেই ৭১ সনে স্বাধীন হলো। হুম, এরপরে আমাদের কিন্তু হ্যাঁ, আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। there's a lot of positive sides we've gone into. বাট আমরা এই যে একেকবার যদি আমরা we don't create a space, a safe space হুম, for artists to speak up, to express, হুম, আমাদের ডেভেলপমেন্ট কোথা থেকে হবে? বেঙ্গল মানেই হচ্ছে কালচার। হুম, এই কালচারে আমরা অনেক কিছু প্রশ্ন করব, অনেক প্রশ্ন করব। হুম, আমাদের ইসলামে বলাই আছে টলারেন্স ইজ এভরিথিং। হুম, কোন জায়গায় ভায়োলেন্স এর কথা কিন্তু বলা নেই। হুম, আমি জানি এটা নিয়ে অনেক ধরনের কথা উঠবে। হুম, জিহাদ বলে, জিহাদটা কিন্তু খুব ডিফারেন্ট একটা কনসেপ্ট ফ্রম এখন ওয়ার্ল্ডে যেটাকে জিহাদ বানিয়ে ফেলছে। জিহাদ ইজ নট ওয়ার আউটসাইড, জিহাদ ইজ আমাদের ভিতরে জিহাদ। হুম, আমাদের ভিতরে ওয়ার। হুম, তো আমরা যদি এতটুক যদি টলারেন্স না রাখতে পারি যে হুম, আমি আপনার সঙ্গে এগ্রি করছি না। হুম, ধরেন আপনি একটা বাউলের মতো আপনি একটা কবিতা বললেন, এই কবিতার সঙ্গে আমি এগ্রি করছি না। তাই বলে কি আমি আপনাকে জেলে পাঠিয়ে দিব? হুম, আমি আপনাকে কি মারবো? হুম, আমার ধর্মটা তো তখনই আমার স্পিরিচুয়ালিটি বলেন, আমার ধর্ম তখনই কাজে দিবে যখন আমার ভিতরে কোনো ভয় থাকবে না, আমার ভিতরে জেলাসি থাকবে না, আমার হুম, ভিতরে কোনো রাগ থাকবে না। হুম। আমার যদি এগুলোই থাকে, ইসলামের নামে আমরা যখন এই ধরনের টর্চার করি, দেশটা কোথায় যাচ্ছে? এটাই বলব যে শুধু দেশ না, আমার কাছে মনে হয় পৃথিবী কোথায় যাচ্ছে এবং পৃথিবীটা আসলে এই একদিক থেকে এটা চিন্তা করলে মন খারাপ হয়। আবার পরে মনে হয় যে আসলে পৃথিবী কোথাও যাচ্ছে না। আমাদের মধ্যে এরকম একটা পক্ষ ছিল যারা খুবই আ সম্প্রীতিকে বোঝে না, হারমনিকে বোঝে না। দেখেন আমরা যখন ডেভেলপমেন্ট বলি, আমি আসলে এই ডেভেলপমেন্টের কনসেপ্টেরও আসলে খুব একটা এখন আর বেশি ভালো লাগে না। কারণ আমাদের আজকের পৃথিবীতে যে চিন্তা যেভাবে আগাচ্ছে হুম, সেই হুম। ডেভেলপমেন্টের কনসেপ্টে গাছ, পাখি, নদী, আচ্ছা। নালা, কীট-পতঙ্গকে নিয়ে আমরা বড়, বড় বাঁচার কথা বিল্ডিং, বলছি। কফি শপস, হ্যাঁ, আচ্ছা ডিজাইনার সেখানে ব্যাগস আর বড়, বড় গাড়ি BMW আর Mercedes হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। এইটাই বলছি যে আমরা যখন ব্রিজ বানাচ্ছি, আমরা যখন বিল্ডিং বানাচ্ছি সেটাকে ডেভেলপমেন্ট বলছি, তাই তো? কিন্তু ওইখানে তো আসলে আজকের যুগে যে মানুষটা আরেক ধরনের ডেভেলপমেন্টের কথা বলে, সে কিন্তু সবাইকে নিয়ে বাঁচার কথা বলে। হুম, এবং এইটাও মানতে হবে যে মানুষ আমরা আসলে আমরা এমন এক অসহায় প্রাণী। আমরা আসলে প্রাণীকে হয়তোবা না মেরে বাঁচতেও পারি না। গাছকে মেরে হলেও আমাদের খেতে হয়। হ্যাঁ? কিন্তু তারপরেও আমরা আসলে সর্বপ্রাণের, সর্বপ্রকৃতির এই প্রকৃতির সঙ্গে harmoniously বসবাস করতে গেলে আমরা যেই জীবনযাপন করব, এখানে আমরা যেই ডেভেলপমেন্ট এর কনসেপ্ট কে নিয়ে আসছি সেটা অনেক কিছুকে ধ্বংস করে ফেলে। এইটা এক ধরনের ডেভেলপমেন্ট। আমরা প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলব কি? আমরা তো মানুষকেই জায়গা দিতে পারছি না। হুম, হুম, আরেক রকম মানুষ আমরা এত অসহিষ্ণু যে আমরা এই প্র্যাকটিসটার মধ্যেও আসতে পারিনি। এই কাজেই আসলে চিন্তার জায়গাতে আমাদের অনেক চর্চা লাগবে। টলারেন্স সেটা মুসলিম, নন মুসলিম যাই হোক। শুধু ইসলামের কথাই বলব না। আমি না হয় মুসলমান। অন্য মানুষ আছে যারা অন্য ধর্মের মানুষ। তাদের ধর্ম কোনোভাবেই আমার ধর্মের চেয়ে ছোট না, কম না। ইটস আ জাস্ট আ ভ্যারাইটি। ভ্যারাইটি অফ এক্সপ্রেশন যে আমরা আসলে অসহিষ্ণু। খুবই intolerant এবং এই জায়গাটা আমরা পার্সোনাল লেভেল থেকে শুরু করে খুবই dismissive আমরা
পাওয়ার স্ট্রাকচারে যে যেখানে আছি যার চেয়েও মনে করছি সংখ্যার জোরে বা কিছু একটার জোরে উপরে অন্যদেরকে বাদ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা আমি বলব আমাদের দেশের কথা বলব। আমাদের এই ছোট দেশের গণ্ডির মধ্যে এখানে বাঙালি, মুসলমান, পুরুষ এরা হচ্ছে মেজরিটি। এই হিসাবে গেলে মুসলমান ডমিনেট করে হিন্দুকে বা অন্য নন মুসলিমকে, পুরুষ ডমিনেট করে পুরুষের বাইরে আর যে কাউকে, বাঙালি ডমিনেট করে অন্য জাতের সমস্ত মানুষকে। সো বাঙালি, মুসলমান, পুরুষের বাইরেও তো আমাদের সমাজে অনেক মানুষ থাকে, অনেক প্রাণী থাকে। হ্যাঁ? সেখানে কুকুরও থাকে, বিড়ালও থাকে, গরুও থাকে, চাকমাও থাকে, বম থাকে, এই সেখানে হারমোনিটা খ্রিস্টান কোথায়? থাকে, বৌদ্ধ থাকে। হ্যাঁ? কিন্তু আমরা আসলে তন্ময় হয়ে একটা মেজরিটেরিয়ান সোসাইটি গড়ে নিয়ে তার ভিতরে থাকি। এইটা কিন্তু কনসিয়াসলি চিন্তা না যারা করলে আমাদের সঙ্গে এগ্রি করে আমরা শুধু ওদেরকে নিয়েই থাকি। আমরা যারাই আমাদের থেকে একটু ভিন্ন আমরা ওদেরকে আর বুঝতে চেষ্টা করি না। Unless it's more glamorous. আ সেটা আরেকটা ক্রাইসিস। মানে sometimes we defend others for glamour. হুম, যাকগে এটা আরেকটা প্রসঙ্গ, এটা আরেকটা ক্রাইসিস সেটা ওইটা নিয়ে আমরা আরেকদিন হয়তোবা কথা বলব। কিন্তু আজকে এটা বলছি যে, এই যে বাউল, ওদের যে ফিলসফি এটার উপরে হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এরকম ভয়ানক আক্রমণ যে কেউ গান গাইতে পারবে না, কেউ আ এই যে প্রাথমিক বিদ্যালয়ে লেভেলে ওখানে যে সঙ্গীত শিক্ষক এবং শরীরচর্চা, এক্সারসাইজ এর হুম। শিক্ষক নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে। করেছে। সেটার ডিসিশন হচ্ছে গভর্নমেন্ট লেভেলে। এটা আমার জন্য খুবই হতাশার ছিল। আমাদের অনেকের জন্য খুবই হতাশার ছিল। যে আমরা সারা দেশের মানুষ একটা অভ্যুত্থান হলো, তারা এক ধরনের আকাঙ্খা দেখালো যে একটা সর্বজনের বাংলাদেশ হবে। হিন্দু থাকবে, মুসলমান থাকবে, গান থাকবে, বাজনা থাকবে। আপনি পুরো মুভমেন্ট এর কথা চিন্তা করেন। স্লোগান আর গান। সেই গানকে নাকি ওরা শত্রু মনে করছে। এটা পাগলের ব্যাপার। যাই হোক আমি এগুলোতে আসলে ভয়-টয় পাই না। এগুলো যে ভয়ের ব্যাপার না, বিরক্তির ব্যাপার এবং এটাকে এটা ছিল। সংগ্রাম করতে হবে। এটাই হলো কথা। এই রেজিস্ট্যান্স এর যে যাত্রা এটা চলতে হবে। আপনি আর আমি যে আজকে কথা বলছি এটা কি খুব অন্যায় কিছু হয়ে যাচ্ছে? না। কিন্তু অনেকে মনে করবে এই যে আপনার মাথায় ঘোমটা নাই। হুম। আবার আমরা এই যে কি সুন্দর ঘরে অন্য লিঙ্গের মানুষ আছে। একটা ভীষণ একটা পাপ হয়ে গেল। এটা তো একটা কনসেপ্ট, এটা ধারণা। এই ধারণার বিরুদ্ধে আমরা কি এটাকে না ভীষণ গোঁড়া এই চলে ইসলামোফোবিয়া একটা সমস্যা। হ্যাঁ? আবার কি বলবো? মানে অন্য ধর্মের মানুষের প্রতি এই ধরনের অসম্মান এটা আরেকটা সমস্যা। এই সবকিছুর মধ্যে আমাদেরকে একটা ভারসাম্য আনতে হবে। সেটা শুধুমাত্র হিউম্যানিটি বলব না আমি বলব যে টলারেন্স। আমার নিজের জন্য দাঁড়াতে হবে। আমার যে আমার চেয়ে ভিন্ন তার জন্য আমাকে একই রকম করে দাঁড়াতে হবে। আমি এটাই বিশ্বাস করি আরকি। শায়ন আপা আপনার তো হুম। গানের মধ্যে হিলিং। আমার জন্য এই হিলিংটা খুবই ডিপ। আপনার প্রতিটা গান যখনই আমি শুনেছি ফিল করি। খুবই ফিল করি। আর আমার আ ধারণা যতটুকু আমি শুনে এসেছি অনেকেই বের হয় আপনার লাইভ মিউজিক থেকে, আপনার কনসার্ট থেকে এই হিলিংটা ফিল করে। আজকে যদি আপনি একটু পারমিশন দেন, আজকে আমাদেরকে একটু ২ টা লাইন একটু গেয়ে শোনাবেন। হ্যাঁ, শোনাবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে অনেক আম সুন্দর করে বলেছেন। আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি এটা বলি। তাহলে একটু গান নিয়ে একটু কথা বলি। হুম, আমার যে রাজনৈতিক উপস্থিতি যেটা মানুষ দেখে এখন, সেটা আসলে আমার গান থেকে আলাদা না। আমার পলিটিক্যাল এক্সপ্রেশন আর মিউজিক্যাল এক্সপ্রেশন আর রিলিজিয়াস এক্সপ্রেশন এভরিথিং ইস একদম মিলেমিশে আছে। এভরিথিং ইস টুগেদার। একটা entangled একটার সাথে আরেকটা। আমি আসলে গানটা যেটা গাই, কিছু গান গাই যেগুলি স্মৃতির মতো, যেগুলি জীবনের শিকড়ের মতো, যেখানে আমি আমার মায়ের মতো, যেমন মায়ের হাত ধরলে আরাম লাগে। সেরকম আরকি যে ওই গানগুলি, ওই সুরগুলি ওরকম, যেটার মধ্যে ঠিক রাজনৈতিক কথাবার্তা বেশি নাই। কিন্তু সুরগুলি এমন যে ওখানে গাইলে আমার একটা ভিতরটা আরাম হয়। সেটা হতে পারে আমার ছোটবেলার শোনা গান, হুম, লতার গান, হেমন্তের গান, আমার মা যেসব গান গাইতেন, একদম ছোটবেলার হুম, অ্যা গান। শুনতেই আরাম লাগে। আর আমি যখন গান লিখতে শুরু করলাম, এই প্রেমের গান, দেশের গান করতে, করতে দেখি যে প্রতিদিন যেটা হচ্ছে, সেখান থেকে আমার এক ধরনের এক্সপ্রেশন তৈরি হচ্ছে। আমি কিন্তু নিজেকে হিল করি।
আপনি বলছেন যে শোনে তার হিলিং। আমি বলব আমি জীবনকে প্রসেস করি। একটা গান যে গাইবো, সে গান গাইলাম। সেটা গাওয়ার মধ্যে দিয়ে আমার নিজের একটা হিলিং হয়। এটার মধ্যে দিয়ে কিন্তু I keep going. এই হিলিংটা যে আপনি আমাদের সাথে শেয়ার করেন, ট্রুলি আপনি যে এই হিলিংটা আপনি তো নিজের কাছে রেখে দিতে পারতেন বা এইটা যে আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন, এটা কিন্তু ইট মিনস আ লট। না, থ্যাংক ইউ সো মাচ। আমি বলি যে আমরা যে আজকে শুধু গান না, আপনি যে কথাগুলো যখন আজকে বললেন, আমি এতবার আমার আসলে কলিজায় গিয়ে লাগলো যে মনে হলো যে আমি আরো শুধু আপনার কথা শুনতেই পারতাম ঘন্টার পর ঘন্টা। গানে যখন আপনি এই কথাগুলোর সঙ্গে যখন সুরটা দেন, সুরে তো আরো অনেক কিছু বলে। ওকে, থ্যাংক ইউ। আমি লজ্জা পাচ্ছি। এইটা বলি যে গানই যখন গাইবো, মানে এটার ভিতরে আমি বললাম না যে মিউজিক আমার কাছে ঠিক ইন্ডিপেন্ডেন্টলি একটা সুর কথার খেলা না। এর মধ্যে দিয়ে আমি আমার জীবনের পালস ফিল করি। সো আমার যেই গানের মধ্যে আমার আজকের বাস্তবতা নাই, একটা কিন্তু ইন্সট্রুমেন্টস সেটারও কিন্তু একটা ভাষা আছে। কেউ একটা বাঁশি বাজালো, একটা গিটার বাজাচ্ছে, একটা সরোদ বাজাচ্ছে, হ্যাঁ? সেই সুরের মধ্যে দেখবেন কোনটা আনন্দের, জয়ফুল মিউজিক, কোনটা পেইন জেনারেট করছে। ভেতরে আপনার ভেতরে যে দুঃখগুলি আছে, সেখানে গিয়ে টাচ করছে। বেরোয় আসছে। চোখে মানে ইমোশনাল একটা কানেকশন হচ্ছে, তাই না? আবার লিরিক্যাল কানেকশন যেটা, এই যে বাউলদের কথা আমরা বলছিলাম। বাউলরা গান গাইছে, হ্যাঁ? আমি জানি ২০১৯-১৯ এর দিকে আমি একটু গল্প করে বলি। ২০১৯ এর দিকে এক বাউল, তার নাম সম্ভবত সাধন ঠাকুর বা এরকম ভুলে গেছি আমি নামটা। বাউল। উনার অনেক লেখা গান, উনার একটা ঘর, সেই ঘরটা কে জানি পুড়িয়ে দিল। উনার লেখা-টেখা সব চলে গেল। উনারা ডিজিটাল লেখক না। ফোনের মধ্যে গান, ল্যাপটপে না। কাগজ সেটা নাই। পরে যখন তাকে ইন্টারভিউ করা হচ্ছে, সে বলল, "হ্যাঁ, চলে গেছে। এখন আরো যা হয়।" উনার কপিরাইট এর ব্যাপারেও বা উনার যে এত সারা জীবনের লেখা গান যে চলে গেল, এটা নিয়েও উনার মধ্যে কোন দুঃখ নাই। আমরা কিছুদিন আগে দেখলাম এক বাউলের চুল কেটে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে। তা আমার কাছে কিন্তু ওনার যে পিসফুলনেস আর যে বলছে ভেঙে দিব, গুড়িয়ে দিব, সে যে আগলিনেস যে সত্যিকার। লোকটা বলছে এরা থাকতে পারবে না, এদেরকে সরিয়ে দিব, ঘর পুড়িয়ে দিব। ইসলামের নামে, হ্যাঁ, ধর্মের নামে। ধর্মের নামে। এখন এই যে মানুষগুলি তাদের চেহারার যে কদর্য আর যার ঘর, বাড়ি, লেখাপড়া, লেখা গান সব চুল কেটে দিল, অপমান করল। তার মনের মধ্যে যে শান্তি তার ওখানে কোনো অ্যাটাচমেন্ট নাই। এই ২ এর মধ্যে তো আমি ইমিডিয়েটলি পিক করব বা আমার বাউলকে। হুম, হ্যাঁ, সে আমার কাছে more closer to God than anybody else হুম। আমার কাছে। যে আমাকে এক শান্তি দিচ্ছে। ওর হ্যাঁ, কথায়, ওর সুরে যে একটু শান্তি দিচ্ছে। তো আমি ওখানে কেন যাব না? যেখানে এক্সাক্টলি সে ভাঙচুর করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, ওখানে কোথায় আমার শান্তিটা? আমরা হ্যাঁ, তো we turn আল্লাহর দিকে টার্ন করি শান্তিটার জন্যে। হুম, আরো অশান্তি আনার জন্য তো না। না, তো খালি এই যে এভাবে গান গেলো, এই কথাগুলো বলল, ভুল বলল বা এভাবে কাপড় পরলা, মাথায় কাপড় দিলা না, এই যে আগুন, 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 শান্তিটা কোথায় ওখানে? ওনারা যে ইসলামের নামে যে এই অশান্তি করছে। হুম। এটা মানুষ জবাব দিবে এবং এটা এটার consequence তাদের এটার ভেতর দিয়ে তাদেরকে যেতে হবে। এটুকুই বলতে পারি। আমরা আমাদের মতো গানই করব। আর আমি আরেকটা যেটা মনে করি যে আজকে আমার শহরে, আমার দেশে, আমার মাটিতে যা হচ্ছে, আমি যেমন গান গাই, আমি শহরের কোনো এক শিল্পী, আমার বাউল আবুল সরকার বা আর যে কেউ, হুম, যেকোনো সাধারণ বাউল, হুম। উনি ওনার জায়গাতে উনি এক ধরনের গানের চর্চা করেন। উনার সাথে আমার একটা সংহতি দেখানো, সলিডারিটি আমার এক্সপ্রেস করতে হবে। তখন আমার কাছে মনে হয় যে আমি আমার আজকে আজকে আমি যে গানটা গাবো, তার মধ্যে আমার যে বাউলের উপর যে আক্রমণ হলো, তার একটা ছোঁয়া থাকতে হবে। সো what I'm going to sing now সেটা হচ্ছে একদম এই ঘটনাগুলির পরে ওদের সাথে সংহতি প্রকাশ করে আমি যেই গানটা বাঁধলাম, সেখান থেকে আমি কয়েকটা লাইন শোনাই। হুম? এটা হচ্ছে আমার সেই বাউলের জন্যে গান। বাউল তোমার ঘরে পোড়ালো কারা? বাউল তোমার ঘরে পোড়ালো কারা? বাউল তোমায় ভয় পেয়েছে, ভয় পেয়েছে তারা। বাউল তোমায় ভয় পেয়েছে, ভয় পেয়েছে তারা। বাউল তোমার চুল কেটেছে কারা?
বাউল তোমায় ভয় পেয়েছে তারা, বাউল তোমায় ভয় পেয়েছে তারা, বাউল তোমার গান থামালো কারা, বাউল তোমার গান থামালো কারা, বাউল তোমায় ভয় পেয়েছে তারা, বাউল তোমায় ভয় পেয়েছে তারা, মাজার ভাঙে কারা, মাজার ভাঙে কারা, বাউল তোমায় ভয় পেয়েছে তারা, বাউল তোমায় ভয় পেয়েছে তারা, বাউল তোমার ঘরে পড়ালো কারা। এই তো, এটা হচ্ছে বাউলের জন্যে সংহতির গান। তারপরে যেমন কিছুদিন আগে বলছে যে মাধ্যমিক পর্যায়ে স্কুল লেভেলে টিচারদের নিয়োগ দেবে না। যেমন আমার গানের বাজনার সারা যাত্রাটাই যখন আমি লিখতে শুরু করলাম, তখন আমার গান আসলে কোনটা কালজয়ী গান হবে, কোনটা সুরের চরিত্রে খুব আ শাস্ত্রীয় সংগীতের কারুকাজ থাকবে, এইগুলি কোনোদিন আমার জীবনে কোনো প্রশ্ন হয়েছিল না। আমার মনে হতো আমার শরীরে, আমার প্রাণে, অন্তরাত্মায় একটা ভাবনা এসছে। এটা বিদ্রোহ হতে পারে, এটা কান্না হতে পারে, এটা প্রেম হতে পারে। এটাকে আমি পৃথিবীর সাথে ভাগ করে নেব। আমি গানের মধ্যে দিয়ে এই যে গানের একটা ফরম্যাট, এক ধরনের কথা আসলো, সুর আসলো, আমি সেটাকে গাইলাম। এই কথা সুরের মধ্যে যেমন একটা ইউনিয়ন, একটা সংযোগ হতে হবে। কথাটার সাথে সুরটার একটা, সুরের ভাষারও একটা মিল থাকতে হবে। আবার এই কথা সুর মিলে যখন গান হলো, সেই গানটাকে আমি যখন কণ্ঠে ধারণ করব, আমি যখন গাইবো, তার ভেতরে আমার আত্মাকে নিয়ে আমার হাজির হতে হবে। আমাকে শরীর নিয়ে, মন নিয়ে, প্রাণ নিয়ে সম্পূর্ণভাবে সেখানে হাজির হতে হবে। তখন হয়তোবা যে আমাকে শুনবে, তার সাথে আমার কোনো একটা যোগাযোগ হতেও পারে। আমি যে সবসময় হাজির হতে পারি তা না। সেদিন আমার খারাপ লাগে। যে আমার গান শোনে সে কতটা ঠকে আমি জানি না। আমি ঠকে যাই। আমার মনে হয় আমি ওই গানের মধ্যে হাজির ছিলাম না। কাজেই যখন ২ লাইন গাইবো, সেজন্য আমি আসলে সব জায়গায় যেতেও পারি না। যেদিন আমি হাজির হতে পারব না বলে আমি আগের থেকে বুঝি। আপনি যে পাওয়ারফুল কথাটা বললেন, যে পাওয়ারফুল কথাটা বললেন, ক্যান উই কোট দিস? যে এই জিনিসটা যদি প্রতিটা মানুষ করতেন, একটু করে করতেন, ওনাদের যে মেইন কাজটা, হুম, একটা বাচ্চাকে ঘুম পাড়ানো বলেন হুম, বা একটা কাজ শুরু করা, দিনটা শুরু করা হুম, বা সে যেটাই করুক না কেন, সে কনস্ট্রাকশন এর কাজ শুরু করুক, হুম, সে একটা বাসার কাজ শুরু করুক, হুম, আমরা ঘুম থেকে উঠে বা একটা যে নামাজও পড়া শুরু করুন, এইটা যদি থাকে যে আমার যেটা বললেন আপনি, যে মাইন্ড, বডি এন্ড স্পিরিট যদি আমি একসাথে না দিতে পারি, হুম। আই এম ডুইং আ ডিসসার্ভিস। আমার কাছে এইজন্যই মনে হয় যে এটাতে ঠিক বিভাজন নাই। মানে একটা মানুষ যে ঘর ঝাড়ু দেয়, এইটা তো কাউকে না কাউকে দিতে হবে। এটা তো পৃথিবীর একটা কাজ। এইটার করার যে সুযোগটা যে মানুষটা পেল, সে সেটাকে যেন-তেন করে একটা চাকরির মতো হুম, করে করতে পারে। সে এটার মধ্যে একটা খেলায় মেতে যেতে পারে। আবার সে এটা করতে গান গেয়ে উঠতে পারে। ওটা হচ্ছে একটা আল্টিমেট স্টেজ জয়ফুলনেস এর। যে সে একটা গানটা করতে তাহলে এটাই তার পলিটিক্স, যে আমি যে কাজটা করি এটার মধ্যে দিয়ে আমি সমাজের কাজ করি। এটাই তার প্রফেশনালিজম, যে আমি ঘাম ঝরিয়ে নিবেদিত হয়ে এই কাজটা করি। হুম, এটাই তার রিলিজিয়াসনেস। এটাই। এটাই তার স্পিরিচুয়ালিটি, যে আমি পৃথিবীতে এসছি। একদমই। এই ময়লাটা পরিষ্কার করাটা হচ্ছে আমার একটা সুযোগ এই কাজ করার। আমি আমার আত্মাটাকে ঢেলে দেব এবং কাজটা করতে গিয়ে আমি কৃতজ্ঞতার সাথে করব। তখন আমার মনের মধ্যে ফুর্তি চলে আসবে। তখন আপনি দেখবেন যে একটা লোক রিক্সা চালাচ্ছে, গলা উদ্দাম কণ্ঠে গান গাইছে। ও তো ধ্যানী। ও হুম, তো উপাসনার মতো করে রিক্সা চালাচ্ছে। এইটাই জীবন। আমি এইটাই, কোনো কাজের মধ্যে কেউ যদি নিজেকে বিলীন করতে পারে, তার সে এত জিতে যায়। পৃথিবী কি জিতে জানি না। যার ঘর, তার ঘরটা ঝকঝকে পরিষ্কার হলো। কিন্তু যে ঘরটা ঝাড় দিল, তার সেও ভিতরে যে কিন্তু একটা পরিষ্কার। আরাধনার, সে কিন্তু একটা উপাসনার সুযোগ পেল।
এই ঘরঝাড়ির মধ্যে দিয়ে যে আল্লাহ বলতে পারে, ভগবান বলতে পারে, যে বিশ্বাস করে না, যে নাস্তিক, তারও সুযোগ আছে যে আমি এই প্রাণ প্রকৃতি এখানে আমি নিজেকে ঢেলে দেওয়ার, আমি আমার বিন্দু, বিন্দু নিজেকে আমি এখানে নিয়োগ করব। হ্যাঁ? এবং এটা একটা মানুষের সাথে কথা বলার সময়ও আমি গম্ভীর হয়ে বলতে পারি, আমি আমার সর্বস্ব নিয়ে হাজির হয়ে হাসি মুখে শরীর দিয়ে শুনতে পারি তাকে। মন, প্রাণ, শরীর দিয়ে, আত্মা দিয়ে। এটাকে আমি খুব বিশ্বাস করি। এইজন্যে আমি খুব বেশি মনে করি না যে একটা মানুষ জীবনে অনেক কিছু তার করার কথা বা সে তা করতে পারে। কারণ সে হাজির থাকতে পারবে না তো। ব্যাস। এইটাই আরকি। এইটা আমার কাছে যেটা মনে হয় যে ১ম কথা হলো যে আমরা যে গানটার নিয়ে কথা হচ্ছিল যে আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে কথা হচ্ছে যে একটা মানুষ যে দেশের জন্যে ১ম এ জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে এবং মনে করে যে আমি মারা যেতে পারি, আমি মরে যাব। তবু আমি এটা লড়াই করব। হুম, সে চলে গেল। সে কিন্তু নিজের ভেতরে শহীদ। সে জানে সে মারা যাবে। তারপরে সে যখন বেঁচে ফিরে আসে, হুম। সেখান থেকেও আমি দেখতে পাই সমাজে কিছু মানুষ আ কি করে সে লুটপাট করে, কি করে সে চুরি করে। কিন্তু আসলে মানুষ তো। তার পক্ষে সবকিছু করা সম্ভব। যে সাধু সে চোর হতে পারে, যে চোর সে সাধু হতে পারে। আমি যদি আজকে অনেক সুন্দর, সুন্দর কথা বলি, নীতিগত কথা বলি, ন্যায্যতার কথা বলি, আপনার মনে হতে পারে যে এই মানুষটা এটা করতেই পারে না। কিন্তু জানেন, আমার ভেতরে যদি স্খলন হয়, আমি যদি আমার এই সততার যত্ন না করি, প্রতিদিন যদি এটাকে আমি ধারণ না করি গাছে পানি দেওয়ার মতো করে, একটা বাচ্চাকে প্রতিদিন মানুষ লালন-পালন করে না? নিজের ভেতরের যা কিছু ভালো, সেটাকেও লালন-পালন করতে হয়। আমি দেশের জন্য লড়াই করলাম। ফিরে এসে বললাম, "আমি দেশের জন্য লড়াই করে আসছি। আমার এটা প্রাপ্য, এটা প্রাপ্য।" এটা না। যেটা মানুষকে আসলে একটা প্রতিদিন হয়েছে। মানুষ থাকতে হয়। মাটির সঙ্গে লেগে থাকতে হয়। সেটা একটা সাধনার পথ। সেটা এমনি, এমনি হবে না। আমি খুব বিনয়ী, I am very humble এইভাবে হয় না। যে ভেতর থেকে সত্যি জানে, তার কিন্তু হওয়ার কিছু নাই। তার হাম্বল হতে হবে না। সে সত্যিই জানে যে যেকোনো মুহূর্তে সে একটা নশ্বর অস্তিত্ব। তার যেকোনো কিছু যেকোনো সময় শেষ হয়ে যাবে। সেই মানুষটা আসলে কারোর ক্ষতি করবে না। তার নিজের জানার মানে স্বেচ্ছায় চুরি করবে না, দুর্নীতি পারবে না। তো আমাদের সাধারণ মানুষ লুটপাট করলে একরকমের দুঃখ হয়। আর যে মানুষটা মুক্তিযুদ্ধ করে এসছে, সে যখন ওটা করে, তখন কতটা বেশি দুঃখ হয় এটা ভাবেন। এই জায়গাটা থেকে আমি একবার এক বাড়িতে গেছি। সেখানে এই যে এত বড় করে একটা ছবি টাঙানো। খুব বড় করে মুক্তিযোদ্ধার ছবি। সেই মানুষটা মুক্তিযোদ্ধা। কিন্তু আমি এটাও জানি যে তার তখনই তার দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকা। এবং সে ক্ষমতাসীন মানুষ। আমি উনার ঘরটা দেখলাম। ফিরে এসে উনি তখন না, উনি তো ক্ষমতাসীন না। উনি ইলেকশন করবেন বা এরকম একটা কিছু। এটা কিন্তু ২০০৬ এর গান লেখা। তখন আমার মনে হলো যে নষ্ট মুক্তিযোদ্ধা। তার মানে মুক্তিযোদ্ধা নষ্ট হয়। এ গান ১ম দিকে গাইতে পারতাম না। লোকে বলত যে মুক্তিযোদ্ধাকে অপমান করছো। আজকে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয় আমাদের আজকের বাংলাদেশে। কিন্তু তখন মুক্তিযোদ্ধা হয়েও একজন মানুষ যে দুর্নীতিগ্রস্ত হতে পারে সেজন্য তার মুক্তিযুদ্ধটা বাতিল হয়ে যায় না। সেই দিনের সেই মানুষটা সত্য ছিল। কিন্তু যে সেদিন সত্য ছিল সে আজকে মিথ্যা হতে পারে, যে আজকে মিথ্যা সে কালকে সত্য হতে পারে। হুম, এইটাই জীবনের ফ্লুইডিটি, তরলতা। এটাই তরলতা। আমরা এরকম। তো ওইটা নিয়ে আমার একটা গান ছিল। এটা একটা মানে অনেক বড় করে বললাম কারণ আমার সব গানই আসলে একটা বড় একটা গল্প। বেশিরভাগ গানই আসলে ভিতরে একটা গল্প থেকে ওর একটা জন্ম হয়। একটা মা ৯ মাস ধারণ করে ১০ মাস ধারণ করে তার বাচ্চাকে জন্ম দেয় না? তার পেছনে সে কিছু গল্প বলতে ভালোবাসে। আমি সেরকম করেই এই গল্পটা বললাম যে একটা গানের পিছনের এই গল্পটা বড়। তো এই গানটা অনেকটা এরকম যে আমার দেশের যোদ্ধা তুমি লইও আমার সেলাম। তোমার নামে নানান খবর বাজারে থেকে পেলাম। আমার মুক্তিযোদ্ধা তুমি লইও আমার সেলাম। আর যদি হও নষ্ট তবে ঘেন্না দিতে এলাম। এরকমই গানটা। শানাপা, আজকে আমার যে কিরকম
মানে I feel so blessed যে আজকে আপনার বাসায় এসছেন। আর যে ডেপথ নিয়ে কথাগুলো আপনি শেয়ার করলেন, আমি সত্যিই চাই যে শুধু বাংলাদেশের সব মানুষ এখানে খালি ফিল করবে না। এখান থেকে আরো the let it know no boundaries at all যে আপনার কথাগুলো এত ডিপ, এত সুন্দর and it's so heartfelt. সত্যি আজকে এই ডিসকাশনে আমার কিন্তু অনেকবার চোখে পানি চলে আসছে। আর আমি এত সহজে কান্নার মানুষ না। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের পডকাস্টে আসার জন্য, শেয়ার করার জন্যে। আশা করছি আবারও আসবেন। ইজা, আমি আপনাকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আর আমাদের এই আয়োজনের পেছনে আরো অনেক মানুষ আছেন। তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আর আমি আরেকটা জিনিসই সত্যিই যেটা বারবার বলি, সেটাই বিশ্বাস করি যে, যেকোনো যোগাযোগ এটাকে না মুখস্থভাবে নেই না। সো আপনি যদি কিছু অনুভব করে থাকেন, একটা কানেকশন, একটা যোগাযোগ, সেটা আমারও হয়েছে, আমারও হচ্ছে। সেই কারণে আমিও আসলে ইকুয়ালি অ্যালাইভ বোধ করে এই পুরো কথাবার্তাটা চলল। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি। থ্যাংক ইউ।